আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের চ্যাপ্টারের এমসিকিউ সলভিং ক্লাসে। আজকে আমরা অনেক অনেক এমসিকিউ সলভ করব। এর আগে ভাইকে জানাই দাও যে ভাই সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, ভাইকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনের লেখাগুলো ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা। তিনটে জিনিস ভাইকে কনফার্ম করো। তারপর হচ্ছে ভাইয়ের আজকে অনেক অনেক কঠিন কঠিন, সহজ সহজ, মিডিয়াম মিডিয়াম সব টাইপের এমসিকিউ সলভ করব। ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি জয়েন করেছে নন্দিনী শ্রাবন্তী হালদার, বইয়ের ড্রিমার নাকি বইয়ের ড্রিমার্স, আচ্ছা একটা হবে। মিমি, নিয়াজ, মোর্শেদ। মোর্শেদ ভাই চলে আসছে নাকি? নিয়াজ ভাই, ফারহানা, তাসনিম, ইফাত, সারা, সাদিয়া, ঋত্বিক। ওকে, যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই ভালো আছি, বলো তোমাদের কি অবস্থা? আমাদের তো থিওরি ক্লাস অলমোস্ট শেষ। বই তো পড়েছো নাকি? কি অবস্থা বলো তো? বই তো আই গেস পড়াশোনা করা হয়েছে, যে বইয়ের মধ্যে কি কি আছে একটু দেখে নি। আমাদের থিওরি ক্লাসগুলো শেষ, এখন দেখি বইয়ের মধ্যে কি কি আছে। বই থেকে পড়ে এমন কোন জিনিস আছে যেগুলো হচ্ছে বুঝতে প্রবলেম হয়েছে বা মনে হয়েছে যে জিনিসপাতিগুলো আরেকটু ভালোভাবে বুঝলে ভালো হতো? বলো। বই পড়ছো কিনা আগে এটা বলো, পরে তো প্রবলেম ফাইন্ড আউট করার কথা। আচ্ছা, সেজুতি আফরিন বলতেছে এটা মাইকেলসন মর্লি। মাইকেলসন মর্লি যে ইকুয়েশনটা আছে, ঠিক আছে, মানে কতটুকু বিচ্যুতি হয় একটা ইকুয়েশন আছে না? বলো তো, এই যে এন সমান 2d বি স্কোয়ার বাই ল্যামডা সি স্কোয়ার, 2d বি স্কোয়ার বাই ল্যামডা সি স্কোয়ার নাকি ল্যামডা সি কিউব, এরকম একটা ফর্মুলা আছে, ঠিক আছে? তো হ্যাঁ, ল্যামডা সি স্কোয়ার আই গেস হবে। তো এই ফর্মুলাটা জাস্ট একটু জেনে নিবা। ফর্মুলার মধ্যে কোথায় কি জিনিসপাতি বোঝায়, এই জিনিসগুলো জেনে নিলে হবে, এর বাইরে কিছু লাগবে না। ঠিক আছে? এর বাইরে কিছু লাগবে না, এই ফর্মুলাটা দেখে নিলে হবে। এই জন্য হচ্ছে ভাইরা ওইভাবে এই জিনিসটা আমাদের ক্লাসে পড়ায় নেই। ঠিক আছে? পড়ালে অনেক কিছু পড়ানো যায়। মডার্ন ফিজিক্স মানে একদম লেটেস্ট যে ফিজিক্স গুলো, ওইগুলো হচ্ছে আমরা এই পুরোটা চ্যাপ্টার জুড়ে পড়ছি আর কি। পড়ালে অনেক কিছু পড়ানো যায়, আর আমাদের বইয়ে যতটুকু দেওয়া আছে, আমাদের কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য যতটুকু লাগবে প্রায় ততটুকুই পড়াইছি, এর বাইরে কিছু লাগবে না। ঠিক আছে? বই পড়া সময় না, না ভাইয়া, বই পড়তে হবে, বই পড়তে হবে। বই যদি না পড়ো তাহলে তুমি প্রথম রাউন্ডে হেরে গেছো। তো বই পড়তে হবে, বই না পড়লে আসলে বুঝবাই না যে তোমার কোন কোন জায়গা থেকে কিরকম কোশ্চেন আসতে পারে। ভাইয়ারা হয়তো অনেক কিছু অ্যানালাইসিস করে তোমাদের এসা স্লাইড নিয়ে ক্লাস করাই, বাট এর বাইরেও তোমার নিজের যে অ্যানালাইসিসটা, নিজের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি বই ঠিকঠাক মতো না পড়ো তাহলে বুঝবাই না যে কিরকম টাইপের বা কিরকম ধাঁচের কোশ্চেন আসতে পারে। তো সবার আগে কাজ হবে বইটা পড়া। ঠিক আছে? বইটা সুন্দর মতো পড়ে আসবা, অথবা যদি পড়ে না আসো ক্লাসের পরে বইটা একটু চোখ বুলাই নিবা যে বইয়ের মধ্যে কি কি আছে, ইকুয়েশন গুলো আসলে বইয়ে কিভাবে প্রকাশ করা আছে, আমার আমি আমি কিভাবে লিখছি। ফিজিক্সে কিন্তু মোটামুটি 40-42 জন রাইটার আছে। ঠিক আছে? অনেকে হচ্ছে অনেকজন রাইটারের পড়া পড়ে থাকো, আর আমরা মেনলি হচ্ছে 2-3টা রাইটারের বই, এই যে সেলু স্যার, তপন স্যার, ইসাক স্যার, এই কয়টা রাইটারের নামই জানি। ওদের বইয়ের মধ্যে ইকুয়েশন গুলো যেভাবে আছে, ঠিক আছে, ওদের বইয়ের মধ্যে ইকুয়েশন গুলো যেভাবে আছে, অন্য রাইটারের বইয়ের মধ্যে ইকুয়েশন গুলো সেম ভাবে নাই। ইকুয়েশন সেম, বাট হয়তো এক্সপ্রেস করছে অন্যভাবে। তো এই জন্য কি করবা, সবগুলা বই ভালো মতো, মানে যে যেই বই পড়তেছো ও হচ্ছে ওই বইটা একটু দেখে নেবা ভালো মতো, ভাইয়ের ক্লাসের পরে ভালো মতো দেখে নেবা। ঠিক আছে? ওকে। মারিয়া বলতেছে 2টা ক্লাস করছে, উচিত হবে কিনা? হ্যাঁ ভাই, হ্যাঁ, করতে পারো, সমস্যা নাই, ক্লাস করতে পারো। 2টা ক্লাস করছো, প্রথম 3টা ক্লাসে মেনলি ছিল, তারপর একটা ক্লাসগুলো হচ্ছে জাস্ট প্রমাণ বেসড। ঠিক আছে? আমি বলতেছি ডি ব্রগলিস ম্যাটার ওয়েভ। ম্যাটার ওয়েভ মানে কি? ডি ব্রগলিস ম্যাটার ওয়েভ কি বোঝাচ্ছ বলো, কি জানতে চাচ্ছ এটা বলো। হুম হুম হুম। আচ্ছা, আমরা তো শুরু করি এমসিকিউ দিয়ে। তো প্রথম যে কোশ্চেনটা, এটা হচ্ছে একজন নভোচারীর নিকট 10 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড 9.29 মিটার অপেক্ষা কম মনে হলো, আর নভোচারের ব্যাগের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? দেখো, এখানে কি বলছে, এত মিটারের চেয়ে কম মনে হয়েছে। ঠিক আছে? কম মনে হয়েছে, তাহলে হচ্ছে কোনটা সঠিক? তো আমরা হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে অ্যানালাইসিস করব। দেখো, আমরা এখানে কি হয়েছে, দৈর্ঘ্যের আপেক্ষিকতা ছিল 10 মিটার, ছিল 10 মিটার। এটা কতটুকু দেখছে? এটা দেখছে হচ্ছে 9.29 মিটার। বলো, এই যে 10 মিটার, 10 মিটার কি আমাদের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য? 10 মিটার কি আমাদের স্থির অবস্থায় দৈর্ঘ্য, এল নট। আর 9 মিটার, 9.29 কি গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, এল, রাইট? তো এল এবং এল নটের মধ্যে সম্পর্ক কি জানি আমরা? এল সমান এল নট ইন্টু √1 - ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। এখন দেখো, এই
প্রত্যেকটা এক্সপ্রেশনের মাঝে ভি সমান কিছু একটা ইন্টু সি গুণাকার আছে, কিছু একটা সি গুণাকার আছে। সো আমাদের ফাইনাল যে অ্যান্সারটা আসবে অবশ্যই এখানে আমরা ভ্যালুগুলা বের করবো না, আমরা কি করব, আমরা হচ্ছে সি যেটা আছে ওইটার সাথে রেখে দিব, তো আমরা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুগুলো নিয়ে ক্যালকুলেট করি, তাহলে দেখবে অ্যান্সারটা চলে আসতেছে। এল সমান কত, 9.29 সমান হচ্ছে 10 ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। তো এখান থেকে হচ্ছে ভি সমান কত সি আসে ওইটা হচ্ছে আমরা বের করব, ভি সমান কত সি আসা ওইটা হচ্ছে আমরা বের করব। যদি বের করি 9.29 ডিভাইড বাই 10, তো এটা হচ্ছে 0.37 সি, 0.37 সি। ওকে, তো এটা হচ্ছে আমাদের কত, মানে 0.37 সি যখন আসে আমাদের কাছে 10 মিটারকে মনে হয় 9.29 মিটার, ঠিক আছে। বাট আমাকে কি বলছে, জিজ্ঞেস করছে, দেখো তো আমাকে জিজ্ঞেস করছে কম মনে হবে অপেক্ষা কম মনে হবে, 9.29 অপেক্ষা কম মনে হবে। এখন কখন কম মনে হবে এটা হচ্ছে আমাদের বুঝতে হবে, কখন কম মনে হবে এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। তুমি এই কোশ্চেনটা ভালো মতো খেয়াল করো, ধরো এই কোশ্চেন তুমি ভালো মতো খেয়াল করো, দেখো ধরো আমি কি করলাম, এই যে এল, এল কে কি হবে, এল কে হচ্ছে আমার কমাইতে হবে। যদি কমাইতে হয় তাহলে কি করতে হবে, দেখো এল কে যদি কমাইতে হয় আমার এই যে বাম পাশের পোর্শনটা, এই যে এই পোর্শনটা কি হবে, করতে হবে, কমাইতে হবে না। দেখো তো আমাকে এল বা গতিশীল অবস্থায় যে দৈর্ঘ্য এটা কি করবে, এটা কমাইতে হবে। যদি কমাইতে হয় তাহলে আমার এই যে এই ভ্যালুটা রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটাও কমাইতে হবে। এটা বুঝতে পারছো কিনা, এই প্রথম লাইনটা বুঝতে পারছো কিনা। আমার যদি এল এর ভ্যালু বা গতিশীল অবস্থায় যদি দৈর্ঘ্য আমি কমাইতে চাই বা হ্রাস করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই যে ফ্র্যাকশনের যে ভ্যালুটা আছে বা রুটের ভিতরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কমাইতে হবে। এটা বুঝতে পারছো কিনা বলো আমাকে। এটা যদি বুঝতে পারো এখন আমরা দেখবো হচ্ছে এই ভ্যালুটা কখন কমবে। এই যে আমাদের এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা হচ্ছে কখন আমাদের কমে যাবে, কোন কন্ডিশন অ্যাপ্লাই করে আমাদের কমে যাবে, ভি এবং সি এর মাঝে কোন কন্ডিশন অ্যাপ্লাই করলে আমার কমে যাবে। এখন দেখো এই ভ্যালুটা কমে যাওয়া মানে কি, এই যে ভি বাই সি, এই দেখো ভি বাই সি এই ভ্যালুটা বেড়ে যাওয়া, দেখো এটা বুঝতে পারো কিনা। ভি বাই সি এই ভ্যালুটা কমে যাওয়া মানে হচ্ছে ভি বাই সি ভ্যালুটা বেড়ে যাওয়া, মানে কি, মানে হচ্ছে ভি বেড়ে যাওয়া, এই জিনিসটা মানে হচ্ছে ভি বেড়ে যাওয়া। এটা বুঝতে পারছো কিনা বলো। রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই ভ্যালুটা কমে যাওয়া মানে কি, আমার পরের যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই ভ্যালুটা কি হবে, বেড়ে যাবে, ঠিক আছে। এই ভ্যালুটা বেড়ে যাবে আর সি তো কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি কি ভি বেড়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ভি হচ্ছে বেড়ে যাবে, ভি কি হবে, ভি হচ্ছে বেড়ে যাবে। এখন ভি কত থেকে বেড়ে যাবে, ভি হচ্ছে 0.37 সি থেকে বেড়ে যাবে। তো আমাদের ফাইনাল যে অ্যান্সার এই অ্যান্সারটা হবে হচ্ছে ভি মাস্ট বি গ্রেটার দেন কত, 0.37 সি। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার কারেক্ট কোনটা, অ্যান্সার কারেক্ট হচ্ছে আমাদের সি। বুঝতে পারছো, কিনা বলো। কোয়েশ্চেনটা উল্টো জিজ্ঞেস করতে পারো যে কম না মনে হয়ে বেশি মনে হবে জিজ্ঞেস করতে পারতো এইভাবে, যে এত অপেক্ষা বেশি হবে, বেশি মনে হবে, তখন অ্যান্সার কি হইতো বলতো, তখন অন্য কিছু না, জাস্ট সিম্পল যা যা ভাইয়া বলছে এই জিনিসটা উল্টাই যেত মানে কি ভি মাস্ট বি লেস দেন 0.37 সি, তখন অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। তো একটা কোয়েশ্চেন সলভ করার সময় হচ্ছে যতগুলো পসিবল ওয়ে আছে সবগুলো চিন্তা করে নিবা, নিলেই দেখবা হচ্ছে কমন এটলিস্ট না পাও ফুল মার্কস পাবা এক্সাম গুলো। বুঝতে পারছি, এটা কিন্তু একদম ইজি। ওকে, বুঝতে পারছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। বস্তুর বেগ বাড়লে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশীল বস্তুর দৈর্ঘ্য হ্রাস পায়, এটা কি সত্য, লেংথ কন্ট্রাকশন হয়, এটা কি সত্য। দেখো প্রথম যে ব্যাপারটা এল সমান হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই যে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বা আমি সিম্পল যদি বলি রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আমি যদি বলি 1 মাইনাস এই যে এই যে অংশটা, এই অংশটা অলওয়েজ সবসময় একের চেয়ে ছোট হয়, এটা তো আমরা জানি, এটা আমরা থিওরি ক্লাসগুলোতে অনেক বেশি ভাবে বুঝাইছি, সবসময় 1 অপেক্ষা ছোট হয়, 1 অপেক্ষা ছোট, এটা হচ্ছে
অপেক্ষা ছোট, 1 অপেক্ষা ছোট, এটা তো আমরা জানি, রাইট? এটা কিন্তু আমরা জানি। তো এটা যদি জানি তাহলে আমি কি লিখতে পারি? দেখো, এটা যদি আমি জানি 1 অপেক্ষা ছোট একটা ভ্যালু দিয়ে গুণ করতেছি, তার মানে এই যে এল অবশ্যই এল নট এর চেয়ে ছোট হবে। এটা হচ্ছে প্রথম আউটকাম। মানে কি? দৈর্ঘ্য হ্রাস পাবে। হ্যাঁ, দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে, তো প্রথমটা সত্য। সময় হ্রাস পাবে। সময় কি হ্রাস পায়? দেখো দেখি, টি সমান টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। মানে কি? একের যে ছোট একটা ভ্যালু দিয়ে ভাগ করতেছি, তো ভ্যালুটা বেড়ে যাবে না? বেড়ে যাবে তো, রাইট? এখন বুঝবা কেমনে বেড়ে যাবে? 5 কে হাফ দিয়ে ভাগ করো, 10 হয়ে যাবে। 10 কে তুমি 0.8 দিয়ে ভাগ করো, ভ্যালু বেড়ে যাবে। তার মানে সময়, গতিশীল সময় যেটা, এটা কি হবে? গতিশীল সময় যেটা, এটা বেড়ে যাচ্ছে টি নটের চেয়ে, স্থির সময়ের চেয়ে। ঠিক আছে? সময় কি হবে? হ্রাস পাবে না, সময় কি হবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে, তার মানে 2 নাম্বার অপশনটা ভুল। তো অলরেডি বুঝতে পারতেছি এখানে মিনিমাম দুইটা অপশন, একটা মানে দুইটা অপশন দিয়ে হচ্ছে আমাদের অপশনগুলো বানানো। সো কোথাও সিঙ্গেল অপশন নাই। তো 2 নাম্বারটা যেহেতু ভুল, 1 নাম্বার আর 3 নাম্বারটা কারেক্ট হবে। 1 নাম্বার আর 3 নাম্বার কোনটা? এটা। এখন 3 নাম্বারটা আমরা চেক করে নিতে পারি কারেক্ট হচ্ছে কিনা। 3 নাম্বারটা আমরা চেক করে নিতে পারি। এম সমান এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার একের চেয়ে ছোট, ছোট ভ্যালু দিয়ে ভাগ করতেছি, ভ্যালুটা আলটিমেটলি বেড়ে যাবে। তার মানে এম মাস্ট বি গ্রেটার দেন এম নট। তো ভর কি হবে? বৃদ্ধি পাবে। কারেক্ট অ্যান্সার কি? বি। বুঝতে পারছি? বুঝতে পারছি? তো ইজি, রাইট? এগুলো একদম ইজি। বেশি সময় নিচ্ছি। কোন কণার মোট শক্তি নিশ্চল অবস্থার শক্তির দ্বিগুণ হলে কণাটি, আচ্ছা, মোট শক্তি, মোট শক্তি মানে কি বলো তোমাকে? মোট শক্তি মানে হচ্ছে এম সি স্কোয়ার, আইনস্টাইন ফর্মুলা ওয়াইজ। নিশ্চল অবস্থায় শক্তি, নিশ্চল অবস্থায় শক্তি এটা কি? এম নট সি স্কোয়ার। তো এখানে কি কি দেওয়া আছে? মোট শক্তি যেটা আছে, মানে এম সি স্কোয়ার যেটা আছে, দেখো ভালো মতো দেখো, এম সি স্কোয়ার এটা যেটা আছে, এটা হচ্ছে নিশ্চল অবস্থা শক্তির দ্বিগুণ, তার মানে এম নট সি স্কোয়ারের দ্বিগুণ। এটা সিম্পল দেওয়া আছে, রাইট? আমাদের কাছে কি দেওয়া আছে? আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে এম সি স্কোয়ার মোট শক্তি নিশ্চল অবস্থা শক্তির দ্বিগুণ। ওকে, তো এখন সলভ করবা। ঘেচাং ঘেচাং। তো এম কে কি লিখতে পারি? এম কে কি লিখতে পারি? এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান হচ্ছে এম নট ইন্টু 2, আবার কাটাকাটি। তো আলটিমেটলি আমার ফর্মুলা কি আসতেছে? রুটের নিচের ভ্যালুটা ওই পাশে নিয়ে যাও আর হাফ এই পাশে নিয়ে আসো। সো দেখো এরকম আসতেছে, হাফ। ঠিক আছে? এখান থেকে ভি এবং সি এর মাঝে রিলেশন বের করবা। ভাই এগুলো সলভ করবো না, এগুলো বাচ্চা কাচ্চাদের কাজ, এগুলো তোমরা নিজেরা করবা। ভি সমান √3/2 ইন্টু সি আসবে, অ্যান্সার হচ্ছে সি। ক্যালকুলেশন করা বাচ্চাদের কাজ, ঠিক আছে? ক্যালকুলেশন করা তোমাদের কাজ। ওকে, দেন একটি প্রোটনের গতিশক্তি দেওয়া আছে সমান হলে, এটা কি দেওয়া আছে দেখো ভালো মতো বুঝো, এটা কি দেওয়া আছে? এটা হচ্ছে কাইনেটিক এনার্জিটা দেওয়া আছে, গতিশক্তি। গতিশক্তি তো এর ভরবেগ, ভরবেগ মানে কি? পি জানতে চাইছে, পি জানতে চাইছে। এখন দেখো আমরা কিন্তু ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি? গতিশক্তি সমান হচ্ছে পি স্কোয়ার ডিভাইড বাই 2 এম নট। ঠিক আছে? তো এখান থেকে আমরা পি কি লিখতে পারি? পি লিখতে পারি √2 ই কে ইন্টু এম নট। ওকে, ভালো কথা। তো লিখতে পারি কি? পি সমান √2 ইন্টু এম নট সি স্কোয়ার ইন্টু এম নট। তার মানে কি? তার মানে হচ্ছে এম নট ইন্টু এম নট, তার মানে এম নট স্কোয়ার। সো রুটের বাইরে চলে আসবে কি? শুধুমাত্র এম নট। সি স্কোয়ার, রুটের বাইরে চলে আসবে কি? সি। আর √2 কি? √2 থাকবে। তো আসতেছে কি? √2 এম নট সি, √2 এম নট সি। তো আমি দেখতে পাচ্ছি অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এ। আমাদের এখানে সাইরা, তাওসিনা, মিমি, এনান, সাদিয়া, জায়েদ, মোহা, আচ্ছা কিছু একটা হবে, সুবহানা, শ্রাবন্তী হালদার।
সেজুতি আফরিন, মিমি সবাই অ্যান্সারে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাদের সবার জন্য তালি। কেন কেন? কারণ এই ম্যাথ ভুল হয়েছে। কি হয়েছে? এই ফর্মুলা কই পাইছো? এই ফর্মুলা কি আমি পড়াইছি? এই ফর্মুলা কি আমি পড়াইছি? এই ফর্মুলা কি পড়াইছি কোথাও? তো এটা ভুল। এটা কারেক্ট ফর্মটা হচ্ছে আমরা এখন দেখব যে অ্যাকচুয়ালি এটার সলিউশনটা কি হয়। তো দেখো, তোমরা যেটা ভুল সলভ করে বের করবা ওইটাই হচ্ছে, দেখো ক নাম্বারে দেওয়া আছে, এই অপশনে দেওয়া আছে। তো ভুলটা বের করার পরে হচ্ছে একটা কনফিডেন্স চলে আসবে যে আমি তো পেরে গেছি, এখন দেই কোপ দিয়ে কোয়েশ্চেন দাগাই দিই। বাট অ্যাকচুয়ালি এটা অ্যান্সার না, ঠিক আছে? আমরা হচ্ছে এখন ওইটা সলভ করবো। এখন দেখো, আমরা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের কোনো ইকুয়েশনই, কোনো ইকুয়েশন বলতে হচ্ছে অলমোস্ট সব ইকুয়েশন হচ্ছে আমরা ইউজ করতে পারি না, এইগুলো হচ্ছে চেঞ্জ হয়। ঠিক আছে, কিরকম চেঞ্জ হয় দেখো, এখানে কি দেওয়া আছে? গতিশক্তি না? দেখো আমরা কিন্তু এরকম জানি যে এম সি স্কোয়ার মানে হচ্ছে মোট শক্তি থেকে যখন আমি স্থির অবস্থা শক্তি বাদ দিব তখনই হচ্ছে আমি গতিশক্তিটা পাবো। এটা আমরা জানি কিনা বলো? এটা আমরা জানি কিনা? মোট শক্তি থেকে যখন স্থির অবস্থায় শক্তিটা বাদ দিব তখনই আমি গতিশক্তিটা পাবো। এটা এটা কি? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, যেটা এম নট সি স্কোয়ার। ঠিক আছে, পারানা বলতেছে ডি ডি বলতেছে। আচ্ছা ভাই দেখি ডি হচ্ছে কিনা। তো এখান থেকে আমি লিখতে পারি এম সি স্কোয়ার সমান হচ্ছে 2 এম নট সি স্কোয়ার। সি স্কোয়ার বাদ, তার মানে এম সমান কি আসতেছে? 2 এম নট। মানে কি? মানে হচ্ছে এই যে প্রোটনটা আছে, প্রোটনটার গতিশীল অবস্থায় যে ভর, এটা হচ্ছে স্থির অবস্থায় ভরের দ্বিগুণ। এটার মানেটা হচ্ছে, এটা কেন বের করছি? কারণ কি, দেখো গতিশক্তি দেওয়া আছে, রাইট? গতিশক্তি দেওয়া আছে, তোমার কি বের করতে হবে? ভর এবং বেগ। কি বের করতে হবে? ভর এবং বেগ। বেগ কখন থাকে? গতিশীল অবস্থায় থাকলে পাওয়া যায় না। বেগ কখন থাকে? কমন সেন্সে চিন্তা করো, বেগ কখন থাকে? একটা বস্তু গতিশীল থাকলেই তো বেগ থাকে। একটা বস্তু গতিশীল থাকলেই বেগ থাকে, রাইট? তার মানে কি, এখানে অ্যাকচুয়ালি গতিশীল অবস্থায় বস্তুটার ভর কত এটা আমার জানতে হবে। যদি না জানি আমি এই জিনিসটা বেরই করতে পারবো না। সেকেন্ড কথা হচ্ছে, তুমি কি কি জানো? দেখো, তুমি স্থির অবস্থায় শক্তি জানো, বস্তুর গতিশীল অবস্থায় ভর জানো। তোমার কাজ হবে কি? কাজ হবে কি? কাজ হবে হচ্ছে ভরবেগ বের করে নেওয়া। ঠিক আছে, তো ভরবেগ যদি বের করো, দেখো আমরা হচ্ছে এই ফর্মুলাটা জানি কিনা, এম স্কোয়ার, আচ্ছা এই ফর্মুলাটা এম স্কোয়ার সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার পি টু দি পাওয়ার 4। এই ফর্মুলা আমরা জানি কিনা? আচ্ছা আচ্ছা ভাই জানি। স্কোয়ার সমান কি? ই সমান কি? এম সি স্কোয়ার। সো এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ওকে, এম সমান কি বলতো? এম সমান হচ্ছে 2 এম নট। তো 2 এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, আর বাম পাশের এই রাশিটা আমি ডান পাশে নিয়ে আসলাম। তো এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সমান হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার। তো এখান থেকে ভাঙাও তুমি 3 এম নট স্কোয়ার, আমি একেবারে করে ফেলতেছি, সমান আসবে হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার। সি স্কোয়ার দিয়ে ভাগ করো এবং রুট করে দাও। সো পি সমান আসবে রুট ওভার 3 এম নট সি, রুট ওভার 3 এম নট সি, রুট ওভার 3 এম নট সি। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার হবে হচ্ছে বি। অ্যান্সার হবে হচ্ছে বি। আচ্ছা, আর কি কোনোভাবে করা যেত? আর কি কোনোভাবে করা যেত কিনা? ভরবেগ কখন পাচ্ছি? যখন বস্তুটা গতিশীল অবস্থায় থাকে। তার মানে আমি যদি গতিশীল অবস্থায় ভরের সাথে এই বস্তুটার বেগটা গুণ দিই, তাহলে কি আমি ভরবেগ পাচ্ছি কিনা বলো? ভরবেগ পাচ্ছি কিনা বলো? গতিশীল অবস্থায় যে ভর আছে, যেটাকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এই বস্তুটার যে বেগ আছে, এই বেগটাতে যখন যদি গুণ দিই, আমরা কি গতিশীল অবস্থায় ভর পাচ্ছি কিনা বলো? মাহমুদুল 4 মিনিট আগে বলছিল উত্তর বি হবে, এক্স্যাক্টলি তখন ঠিকঠাক ছিল। শ্রাবন্তী হালদার বলতেছে বেগ বের করলে হতো। এক্স্যাক্টলি ঠিক আছে, এক্স্যাক্টলি বেগ বের করলে হতো। কিভাবে হতো? দেখো, গতিশীল অবস্থায় ভর স্থির অবস্থায় ভরের দ্বিগুণ। মানে আমি তোমাকে থিওরি ক্লাসের সময় বলেছিলাম কিছু জিনিস মনে রাখতে, দ্বিগুণ অথবা হাফ, তখন ব্যাকটেক চলে আসাচ্ছে, ব্যাকটেক চলে আসাচ্ছে √3/2 ইন্টু সি, √3/2 ইন্টু সি। কিভাবে? দেখো আমরা হচ্ছে আগের ম্যাথটা করছি, শক্তির কত গুণ? দ্বিগুণ। অ্যান্সার কত? √3/2 ইন্টু সি। এখানে এক্স্যাক্টলি সেম। তা যদি না হয়
তোমরা করবা, ঠিক আছে? তোমরা দেখবা হচ্ছে বি এর ভ্যালু √3/2 ইনটু সি আসে। তো দেখো এম এর মান কত? এম এর মান হচ্ছে 2 এম নট ইনটু ভি এর মান কত? √3/2 ইনটু সি। 2 বাদ, তার মানে আসতেছে কি √3 এম নট সি। এক্স্যাক্টলি সেম আনসার আসতেছে বি নাম্বার, ঠিক আছে? এক্স্যাক্টলি মানে সেম 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 ভাবে করলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? দুইভাবে করতে পারো, ডাজন্ট ম্যাটার। তুমি এটা করলে হচ্ছে একেবারে এতটুকুর পরেই ক্যালকুলেশন শেষ হয়ে যায়। বাট ওইভাবে যখন করবা তুমি এটা সলভ করে হচ্ছে আবার ভি এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, আচ্ছা কোশ্চেনটা দিয়ে একটা ডেটা মিসিং আছে। গতীয় ভর বলতে হচ্ছে তোমার যখন ভেলোসিটির ভ্যালু 0.8 সি এটা, তখন গতীয় ভর কত? তো গতীয় ভর হচ্ছে আমরা জানি এম সমান হচ্ছে এম নট ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। আমার কাছে জানতে চাইছি কি স্থির অবস্থায় ভর তো আমরা জানি ইলেকট্রন 31 কেজি, √1 মাইনাস 0 পয়েন্ট কি আসবে 8 স্কোয়ার। ক্যালকুলেশন করো 9.1 ইন্টু 10⁻⁻31 ডিভাইডেড বাই সামথিং। তো এটা আসছে 1.51 ইন্টু 10⁻⁻30 কেজি। 1.51 ইন্টু 10⁻30 কেজি। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এ। দাও আল্লাহ নাম্বার, ঠিক আছে? আলোক তড়িৎ নিঃসৃত ইলেকট্রনিক গতিশক্তি বৃদ্ধি পায় বিকিরণের। আচ্ছা দেখো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কম্পাঙ্ক আর তীব্রতা। ভাই কিন্তু বলছি কি বললাম বলো? তীব্রতা যখন বাড়ে কি বাড়ে? তীব্রতার সাথে ফটোতড়িতের বা আলোক তড়িতের পরিবর্তন হয়। আলোক তড়িতের পরিবর্তন হয়। এই জিনিসটা হচ্ছে একটা কথা বলছিলাম, মানে কি তীব্রতা বাড়াইলে আলোক তড়িৎ বাড়বে বা ফটো কারেন্ট যেটা ইলেকট্রিসিটি যেটা ওটা বাড়বে, ঠিক আছে? ইলেকট্রিসিটি যেটা ওটা বাড়বে। আরেকটা কথা বলছিলাম হচ্ছে কম্পাঙ্কের সাথে নির্গত। এখন এই জিনিসগুলো কেন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। সারফেস থেকে ইলেকট্রন নাম্বার বাড়তেছে নাকি ইলেকট্রন নাম্বার কমতেছে নাকি বেশি বেগ পাচ্ছে, জিনিসপাতিগুলো আলোচনা করেছি কিন্তু আমরা। কম্পাঙ্কের সাথে নির্গত ইলেকট্রনের বেগ পরিবর্তন হয়, মানে কম্পাঙ্ক যদি বাড়ে ইলেকট্রনের বেগ বৃদ্ধি পাবে, কম্পাঙ্ক যদি কমে যায় ইলেকট্রনের বেগ হ্রাস পাবে। তোমার কি চাইছে? গতিশক্তি, তার মানে বেগের ব্যাপারে জিজ্ঞেস করছে। তো কম্পাঙ্ক বৃদ্ধি পাইলে পরিবর্তন হবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা থিওরি ক্লাসে আলোচনা করেছি, তেমন কিছু না। ওকে, কোন পদার্থের কার্যাপেক্ষক 4 ইলেকট্রন ভোল্ট সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যে আলো আপতিত করলে ফটো ইলেকট্রন নির্গত হয়। অ্যাকচুয়ালি এখানে ভুল জানতে চাইছে। ফটো ইলেকট্রন নির্গত মানে এখানে যেটা জানতে চাইছে ওইটা ভাইয়া বলি, ঠিক আছে? ফটো ইলেকট্রন নির্গত, দেখো ভাষাটা এরকম হলে ভালো হইতো, নির্গত হওয়ার উপক্রম হয়, এরকম ভাষাটা হইলে ভালো হইতো। উপক্রম হয়, ঠিক আছে? মানে কি, মানে কার্যাপেক্ষক যে ভ্যালুটা আছে ওই ভ্যালুর সমান এনার্জি দিয়ে যখন তুমি একটা ফোটনকে নিক্ষেপ করবা ওই পদার্থের মধ্যে, ইলেকট্রনটা ওইখান থেকে চলে আসবে না, জাস্ট একটা মানে টেন্ডেন্সি দেখাবে না, আমি মনে আরেকটু এনার্জি পেলে ওইখান থেকে বের হয়ে আসতে পারতাম, ঠিক আছে? এরকম ঠিক আছে, আরেকটু এনার্জি পাইলে হচ্ছে আমি এখান থেকে বের হয়ে আসতে পারতাম। তো ভাষার হচ্ছে ওই রকম হলে সুন্দর হইতো, যে নির্গত হওয়ার উপক্রম হয়। এখন দেখো এখানে বেশি কিছু না, এনার্জি কনজারভেশন ইউজ করবা। কার্যাপেক্ষক মানে কি? কার্যাপেক্ষক মানে হচ্ছে আমরা জানি ডাব্লিউ, আচ্ছা তোমরা হচ্ছে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করছিলা। ফাই সমান হচ্ছে তোমার কি জানতে চাইছে? তরঙ্গ দৈর্ঘ্য। সো আমরা কিভাবে বের করি? এইচসি ডিভাইড বাই ল্যামডা, ঠিক আছে? তো একদম সিম্পল। ফাইয়ের ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে? ফাইয়ের ভ্যালু হচ্ছে 4 ইলেকট্রন ভোল্টকে আমরা কি যেন করি? ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ দিলে কিসে যায়? জ্বলে যায়। সো জ্বলে চলে আসছে। তারপর হচ্ছে ডান পাশে আমরা যা ভ্যালু পাবো এগুলো জ্বলে আসবে, মানে এসআই ইউনিট আসবে। এস এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড ইন্টু
সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸ মানে আলোর বেগ ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে আমরা বের করব। তো ল্যামডা আসবে হচ্ছে কিছু একটা আসবে আই গেস। আমি হচ্ছে সলভ করে দেখি, তোমাদের আসলে বিশ্বাস হয় না, তোমরা আমারে কবে না কবে কনফিউশনে ফালাই রাখো। তোমাদের অনেক পাওয়ার, বুঝছো? তোমরা আসলে যা বলো ওই জিনিসটা আমি বিশ্বাস করি, একটু পরে এসে তোমরাই আবার বলো ভাই ওইটা আসলে ঠিক হয় নাই। 3.10 10⁻⁻7 মিটার কিসে দেওয়া আছে? আচ্ছা, সবগুলো অ্যান্সার ন্যানোমিটার আছে, তো আমরা হচ্ছে ন্যানোমিটার নিয়ে নিব। 310 ন্যানোমিটার মানে 310, হ্যাঁ এক্সাক্ট অ্যান্সার চলে আসছে। অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, ওকে। তারপরে ফটো ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে আপতিত ফোটনের শক্তি ধাতুর কার্য অপেক্ষা চেয়ে বেশি হবে। এটা অবভিয়াস। একটা বস্তুকে যখন মানে আমার এই যখন রুম থেকে তুমি বের করতে চাবা, ঠিক আছে, তো আমি যদি রেজিস্ট করি, অবশ্যই তুমি আমাকে যখন টেনে বের করবা, আমি যতটুকু শক্তি নিয়ে আমাকে ধরে রাখবো, তুমি এর চেয়ে বেশি শক্তি দেওয়া লাগবে। অবভিয়াসলি এর চেয়ে বেশি শক্তি দেওয়া লাগবে, রাইট? এর চেয়ে বেশি শক্তি দেওয়া লাগবে। তো এটাই বলছে, প্রথমটা সত্য, তার মানে কি এক নাম্বারটা কারেক্ট। ঠিক আছে, তো আমাদের এখান থেকে ভুল অপশন বের করতে হবে। দেখো, কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক থেকে বেশি হবে, এটা কি সত্য? কি বলছে কম্পাঙ্ক? দেখো এই অপশনটা দুই ভাবে হইতে পারতো। এটা এরকম ভাবে জিজ্ঞেস করতে পারতো, তরঙ্গ দৈর্ঘ্য সূচন তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি হবে, এভাবে জিজ্ঞেস করতে পারো, পারতো আর কি। অপেক্ষা বেশি অপশনটা এভাবে জিজ্ঞেস করতে পারতো, 2 নম্বর অপশনটা। এখন এটা যদি জিজ্ঞেস করতে, তাহলে প্রবলেম কি হইতো? দেখো, আমরা যখন এনার্জি গুলা বের করি, এনার্জি ই ই সমান কি বলতো? একটা ফোটনের এনার্জি কি? এইচ এফ। তার মানে ই হচ্ছে এফ এর সমানুপাতিক, সমানুপাতিক। বাট আমি যখন তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে চিন্তা করি, ই সমান কি? এসি বাই ল্যামডা। তার মানে কি ই এবং ল্যামডা একটা ব্যস্তানুপাতিক। তো এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক থেকে বেশি মানে কি? আমাদের যে কার্যাপেক্ষক আছে, কার্যাপেক্ষক আমাদের সূচন কার্যাপেক্ষক যেটা মানে কম্পাঙ্ক বেশি মানে কি? দেখো, সরি ভাই একটু গুলাই ফেলতেছি। কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক থেকে বেশি মানে কি? আমাদের যেই ফোটনটা ওইখানে পড়তে চাই ওইটা যে এনার্জি, কার্যাপেক্ষকের এনার্জি থেকে বেশি, মানে প্রথম কথা দ্বিতীয় কথা সেম। বাট তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে যেই ফোটনটা সে নিক্ষেপ করতেছে ওইটার এনার্জি অ্যাকচুয়ালি কম। তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেলে কি হয়? এনার্জি কমে যাচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেলে এনার্জি কমে যাচ্ছে। তো এটা কি সত্য হবে? অ্যান্সার হচ্ছে না, এটা সত্য হবে না। তো যে অপশনটা গিভেন ওইটা কারেক্ট, বাট আমি যেটা লিখছি ওইটা হলে ভুল হতো। ঠিক আছে, ভালো মতো খেয়াল করবো, ওইটা হলে ভুল হতো। কারণ কি? এনার্জি তখন কম হইতো। ঠিক আছে, ওকে। তরঙ্গ দৈর্ঘ্য সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম হবে, এটা কারেক্ট। কারণ কি? তরঙ্গ দৈর্ঘ্য কমে গেলে কি হয়? এনার্জি বেড়ে যায়। তরঙ্গ দৈর্ঘ্য যদি যেহেতু কম দিয়ে নিক্ষেপ হচ্ছে, তার মানে বেশি এনার্জি নিয়ে নিক্ষেপ হচ্ছে। তো 1 2 3 ডি নাম্বার অপশন ইজ কারেক্ট। বুঝতে পারছি? এই যে অনেকে হচ্ছে বিবি অ্যান্সার দিচ্ছ না ভাইয়া, বুঝতে হবে, তোমার এখানে বুঝতে হবে। ঠিক আছে, খুব 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে, বুঝতে পারছি কিনা বলো? ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তারপর হচ্ছে জড় এস প্রাইম জড় প্রসঙ্গ কাঠামো, এস জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ভি ধ্রুববেগে গতিশীল। ভালো কথা, আমরা যে জিনিসটা যেগুলো একদম শুরু থেকে পড়ে আসছি ওইটাই বলে আছে। উভয় কাঠামোর পর্যবেক্ষক কোনো বাতির আলোর দ্রুতি নির্ণয় করলেন। কি বলছে? বাতির আলোর দ্রুতি। বাতি মানে কি? লাইট, রাইট?
লাইটের আলোর যদি নিক্ষেপ করছে, একটা হচ্ছে সি প্রাইম আর একটা হচ্ছে সি। এই ভাই, এটা সি আর সি প্রাইম কি সমান হবে? কারণ কি, আলো, বেগ সব প্রসঙ্গ কাঠামোতে এক্স্যাক্টলি সেম, চেঞ্জ হয় না সব প্রসঙ্গ কাঠামোতে। এই সায়রা বলতেছে বি। ভাই কেন বি হবে বলো, কেন বি হবে? হ্যাঁ, দেখতে একটু অন্যরকম লাগতেছে, এই জন্য অ্যান্সার হবে। অনেকে দেখবে ডিও ডিও অ্যান্সার দেবে, কারণ কি ভাই এটা দেখতে আরো বেশি অন্যরকম লাগতেছে। আমি আসলে অ্যান্সার দিব অন্যরকম কতটুকু লাগতেছে এটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে। তো অনেক হচ্ছে ডিও অ্যান্সার দিব, অনেকে বি। না ভাইয়া, আলোর বেগ কি সব জায়গায় সেম, ঠিক আছে, আলোর বেগ কি সব জায়গায় সেম। স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি, ঘড়ি মানে কি সময় জিজ্ঞেস করছে, তো টি সমান পি নট ডিভাইড বাই রুট ওভার 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো আমরা নিচের ভ্যালুটা একের চেয়ে ছোট হয়, একের চেয়ে ছোট ভ্যালু দিয়ে ভাগ করলে ভ্যালু বেড়ে যাচ্ছে, তার মানে টি মাস্ট বি গ্রেটার দেন টি নট। এই জিনিসপাতিগুলো অনেক, এই যে সেই প্রাগ ঐতিহাসিক যুগে, মানে আজ থেকে 3-4 হাজার বছর আগে আলোচনা করে আসছি। তো এটা থেকে আমাদের বাংলা ভাষাটা বলতে হবে। এখানে গতিশীল সময় কম না, গতিশীল সময় কম, রাইট? তার মানে কি, সরি, গতিশীল সময় কি বেশি, তার মানে কি টাইম ডাইলিউট হচ্ছে, ডাইলেশন হচ্ছে, সময় কি বেড়ে যাচ্ছে, রাইট? সময় বেড়েছে মানে কি সময় ধীরে চলে, সময় কি ধীরে চলে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে মাঝে মাঝে তোমাদের প্রবলেম হইতে পারে আন্ডারস্ট্যান্ডিং এর, এটলিস্ট আমার হয়তো, তোমরা হয়তো একটু ব্রিলিয়েন্ট হবা, হবে না। মানে এই জিনিসটা মিনিং করে হচ্ছে গতিশীল সময় বেশি, গতিশীল সময় বেশি। বাট তাহলে সময় কিভাবে ধীরে চলে, এটা হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে? সময় তাহলে তাও কিভাবে ধীরে চলে, ওইটা হচ্ছে আমার কোশ্চেন। কেউ একজন এক্সপ্লেন করতো যে কিভাবে সময় ধীরে চলে। কিভাবে সময় ধীরে চলে আমাকে বলো। আমি আমি ধীরে চলে, সময় ধীরে চলবে? এটা ওইখানে রেখে দেন তো, এমনি রেখে। না না, এই সেম প্রবলেমটা তোমরা কোথায় পাইছো জানো? এই সেম প্রবলেমটা তোমরা পর্যাবৃত্ত গতিতে পাইছো। মানে একটা সরল দোলককে যখন তুমি আহ পৃথিবীর গভীরে নিয়ে যাবা বা মহাকাশে নিয়ে যাবা, ওই সরল দোলকটা হচ্ছে ধীরে চলে, বাট সময় বেশি লাগে, ঠিক আছে? মানে জিনিসটা যদি তুমি এইভাবে চিন্তা করতে পারো, ধরো তোমার আহ সামনে একটা ঘটনা ঘটতেছে, ঘটনা বলতেছে কি, ধরো তোমার ক্লোজ একজন ফ্রেন্ড চা খাইতেছে, ঠিক আছে, তোমার ক্লোজ একজন ফ্রেন্ড চা খাচ্ছে। তো যদিও ভাই চায়ের পেয়া লাগতে পারে না, তাও হচ্ছে ভাই ট্রাই করছে, ঠিক আছে, ধরো চা খাচ্ছে, চা খাচ্ছে, তোমার ক্লোজ একজন ফ্রেন্ড চা খাচ্ছে। এখন তুমি এই চার অবজারভেশনটা দুইটা জিনিস খেয়াল করছো, ঠিক আছে? দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে তুমি যখন পৃথিবীতে বসে বসে ওর সামনে দেখতেছিলা, দেখলে যে ও চা খাচ্ছে 2 মিনিট ধরে, মানে ওর চাটা খাইতে 2 মিনিট সময় লাগছে। বাট তুমি সেম জিনিসটা যখন একটা রকেট থেকে অবজার্ভ করবা, রকেট থেকে অবজার্ভ করবা, তখন তোমার কাছে মনে হবে সময়টা একটু বেড়ে গেছে, 3 মিনিট, ঠিক আছে, 3 মিনিট। এখন দেখো, পৃথিবীতে যে জিনিসটা করতে 2 মিনিট সময় লাগছে, রকেট থেকে সেই সেম জিনিস অবজার্ভ করতে তোমার কি মনে হয়েছে? 3 মিনিট সময় লাগছে। তার মানে কি, অ্যাকচুয়ালি পৃথিবীতে 2 মিনিট যা, রকেটে 3 মিনিট কি, অ্যাকচুয়ালি তাই। দেখো আমি এই জিনিসটা বুঝো কিনা, পৃথিবীতে 2 মিনিট যা, রকেটে 3 মিনিট এক্স্যাক্টলি সেম। এটা বুঝো কিনা, রকেটে 3 মিনিট এক্স্যাক্টলি সেম, রাইট? আমি মিনিটকে ধরো সেকেন্ড চিন্তা করি, পৃথিবীতে 2 সেকেন্ড যা, রকেটে 3 সেকেন্ড এক্স্যাক্টলি সেম। মানে কি, পৃথিবীতে সময়টা খুব রেপিডলি যাচ্ছে, রকেটে আস্তে 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 যাচ্ছে। এই জন্য তো বেশি সময় লাগতেছে, এই জন্য তো বেশি সময় লাগতেছে, রকেটে আস্তে আস্তে সময় যাচ্ছে, পৃথিবীতে কি খুব রেপিডলি নাচানাচি করতেছে। তার মানে কি, পৃথিবীর সময়টা খুব ফাস্ট, বাট ওইখানে সময়টা স্লো। এই জিনিসটা তুমি মানে একদম, ধরো যদি ভিজুয়াল করতে চাও, তুমি ইন্টারস্টেলার যে মুভিটা আছে, ওইখানে দেখবা বাবা যে আছে, বাবা আয়সা দেখে মেয়ে বৃদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, বাবা আয়সা দেখে মেয়ে বৃদ্ধ হয়ে গেছে। মানে কি, বাবার বয়স যাচ্ছেই না, খুব স্লোলি যাচ্ছে, কেন? কারণ হচ্ছে ব্ল্যাক হোলের মধ্যে চলে গেছিল, মানে খুব হাই স্পিডে চলে গেছিল। বাট মেয়ের বয়স খুব র্যাপিডলি যাচ্ছে, এই জন্য মেয়ের বয়স বাবার চেয়েও বেশি হয়ে গেছে। এই জিনিসগুলোকে বলা হচ্ছে প্যারাডক্স টাইপের আর কি। নিজুম বলতেছে রকেট থেকে আশেপাশে দেখছে,
আর খাচ্ছে, এই জন্য সবাই বেশি লাগবে। ওকে, এই জিনিসগুলো একদম সিম্পল। আচ্ছা দেখো, 30 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তু স্থির অবস্থা থেকে এত সি বেগে চলতে শুরু করলো, গতিশীল অবস্থায় আপাতত দৈর্ঘ্য কত? আচ্ছা ভাইয়া অলরেডি কিছু টাইপ করছি, এগুলো যেগুলো করছি ভাই এগুলো হোমওয়ার্ক দিয়ে রাখবো, তুমি করে নিবা, ঠিক আছে? এগুলো হোমওয়ার্ক থাকবে, এগুলো হোমওয়ার্ক থাকবে। এটা এটা ভাইয়া করছি। আলোর দ্রুতিতে গতিশীল একটি রকেটের দৈর্ঘ্য কত হবে? যদি এটা পসিবল না, যদিও এটা পসিবল না, তাও হচ্ছে আমরা সলভ করব। কেন সলভ করব? আমাদের মনের শান্তি। হ্যাঁ, 9-10 যে পড়ুয়া ছোট ভাইগুলো আছে, এগুলোর সামনে ফ্লেক্স নিতে হবে না? বলো, ফ্লেক্স নিতে হবে কিনা বলো? ফ্লেক্স তো নিতে হবে। দেখাবো, চল দোস্ত, চল ছোট ভাই, আজকে দেখাবো তোরে। কি দেখাবো? আমাদের দৈর্ঘ্য শূন্য হয়ে যায়, বস্তু ভেনিশ করে ফেলবো আমরা ফিজিক্সের ল ইউজ করে। কিভাবে? বস্তু যখন আলোর দ্রুতিতে চলবে, মানে কি ভি আর সি সমান হবে 1 মাইনাস ভি আর সি সমান হবে সি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা বাদ, 1 থেকে 1 বাদ, তার মানে কত? 0। বস্তু ভেনিশ, শূন্য। এটাই তো সায়েন্স, এটাই সায়েন্স, ঠিক আছে? সুন্দর না? অনেক সুন্দর, অনেক সুন্দর কিন্তু, রাইট? অনেক সুন্দর। আবারও ফ্লেক্স নিতে পারো। ছোট ভাই বা ছোট বোন, চল আজকে তোর ভর আমি অসীম করে ফেলবো। তোর ভর কত? 20 কেজি, 22 কেজি? ভর শূন্যতায় ভুগতেছো নাকি স্বাস্থ্যহীনতায় ভুগতেছো? সমস্যা নাই, আজকে ফিজিক্সের সূত্র ইউজ করে কি করব? তোমার ভর আমি অসীম করে ফেলবো। আমি তোমার ভর অসীম করে ফেলবো। কি করব আমরা? কি করব? ভর অসীম করতে গেলে কি করব বলো? ভর অসীম করতে গেলে এই বস্তুটাকে আলোর দ্রুতিতে মুভ করাবো। যদি মুভ করি, বিসি 1 মাইনাস 1 মানে সামথিং বাই 0, সামথিং বাই 0 মানে কি? অসীম। তোমার যেসব ফ্রেন্ড বা তোমার যেসব জুনিয়র সিনিয়র বড় ভাই আপু যারা আছে, তারা স্বাস্থ্যহীনতায় ভুগতেছে, কাজ করবা কি? দিবা একটা থাপ্পড়, যাতে আলোর বেগে দৌড় দেয় পৃথিবী থেকে। দেখবা ওদের ভর অসীম হয়ে গেছে, ঠিক আছে? ওদের ভর অসীম হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা ভাইয়া করছি, এটা পাবা সামনে। আচ্ছা, 10 মিটার 100 মিটার বাহুবিশিষ্ট একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর কোথায়, কোন দিক দিয়ে যাচ্ছে? দৈর্ঘ্য বরাবর একটা নৌযান যাচ্ছে, কত বেগে? 0.9 বেগে। মাঠটির ক্ষেত্রফল কত মাপবে? মাঠের ক্ষেত্রফল কত মাপবে? ধরো এটা হচ্ছে আমাদের নভোযান, এটা হচ্ছে বর্গাকার, বর্গাকার। তো এটার দৈর্ঘ্য বরাবর যদি যাই, দৈর্ঘ্য বরাবর গেলে কি হবে? দৈর্ঘ্য বরাবর গেলে কি হবে বলো? দৈর্ঘ্য বরাবর গেলে বস্তুটার দৈর্ঘ্যটা কমে যাবে, রাইট? বস্তুটার দৈর্ঘ্যটা এরকম কমে গেছে। তো এটা হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, যেটাকে আমরা এল বলতেছি। আর এটা হচ্ছে স্থির অবস্থায় দৈর্ঘ্য, যেটাকে আমরা এল নট বলতেছি। এল নট কত? এল নট হচ্ছে 100 মিটার, 100 মিটার। তো একদম সিম্পল জিনিসপাতি, এগুলা দেখলেই অ্যান্সার বলে দেওয়া উচিত। তাও ভাই একটু জোর করে সলভ করাচ্ছি। এল সমান কি? এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, মানে 0.9 স্কোয়ার। এগুলো আসলে কি বলবো, এগুলো আসলে করাই দেওয়াটাই পাপ, বুঝছো? তোমাদের লেভেলে আসা করাই দেওয়াটাই পাপ। 43.58 মিটার। এখন একটা ভুল করবে কি জানো? এটা যেহেতু বর্গ, এটা যেহেতু বর্গ, বর্গের ক্ষেত্রফল কি? এক বাহুর স্কোয়ার, মানে হচ্ছে 100-র উপর স্কোয়ার। এখন বলবো ভাইয়া এটাও, এটার ক্ষেত্রফল আসবে এক বাহুর উপর স্কোয়ার। এক বাহুর উপর স্কোয়ার না ভাইয়া, এক বাহুর উপর স্কোয়ার আসবে না। কেন? টেকের বর্গ আছে না ভাই, এখন আর বর্গ নাই, এখন আর বর্গ নাই, এটা হবে না। এখন আর বর্গ নাই, এটা কি হয়েছে? এটা হচ্ছে আমাদের আয়ত হয়ে গেছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত আসছে? 43.58। হ্যাঁ, প্রস্থ কত আসছে? আগে প্রস্থ কত ছিল? বর্গাকার যেহেতু 100, এখন কত? এখনো 100। কেন ভাই চেঞ্জ হবে না? না, চেঞ্জ হবে না। কারণ কি? দৈর্ঘ্য বরাবর যাচ্ছে, প্রস্থ বরাবর যাচ্ছে না। তো 100, 4358 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি। শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আরেকটা ট্রিক্স দিয়ে দিই, তোমার ফ্রেন্ড যারা আছে, যাদের মুখ হচ্ছে একটু চৌড়া টাইপের, আছে না, যে দোস্ত তোর ফেসটা অনেক সুন্দর, আমার ফেস কেন তো চারকোনা টাইপের, ওরে কি করবা? যেদিক বরাবর চারকোনা, ওই দিক বরাবর জোরে মারবা, মারার পরে হচ্ছে ওরে আকাশে পাঠাবা আলোর বেগে, বা আলোর কাছাকাছি বেগে, দেখবা হচ্ছে গোল হয়ে যাচ্ছে তোমার মতো। নন্দিনী শাহ বলতেছে, ভাইয়া ভরবেগের ওই এমসিকিউতে তপন স্যারের বইতে সি দেয়া ই সমান পিসি ইউজ করছে। ভাইয়া ই সমান পিসি তখন তুমি তখনই ইউজ করতে পারবা যখন ওইটা প্রোটন বলা থাকবে না। আমাদের কোশ্চেনে প্রোটন বলা ছিল, যখন ওইটা ফোটন বলা থাকবে। ভালো মতো বুঝো, দুইটা ওয়ার্ড ভিন্ন, ঠিক আছে? একটা হচ্ছে ফোটন আর একটা হচ্ছে প্রোটন। যখন প্রোটন বলা থাকবে ই সমান পিসি ইউজ করতে পারবা না।
ই সমান পিসি ইউজ করতে পারবা না। ফোটন বলা থাকলে তুমি ই সমান পিসি ইউজ করতে পারবা। ই সমান পিসি ফোটন বলা থাকলে, ঠিক আছে? তুমি তপন স্যারের বইয়ের এমসিকিউটা ভালো মতো আবার খেয়াল করো, দেখো ঠিকঠাক আছে কিনা। ওকে, এম নট স্থির ভর সম্পন্ন কণার বেগ এত হলে ভরবেগ কত? ঠিক আছে, ভরবেগ কত? তো এটা কিভাবে করবা? হ্যাঁ বলতে পারো যে ভাইয়া এটা তো এম নট স্থির ভর, আমি কি ভরবেগ পি সমান এমভি এটা ইউজ করতে পারবো কিনা? পারবো কিনা? পারবো কিনা বলো, পি সমান এমভি এটা ইউজ করতে পারবো কিনা? হ্যাঁ ভাইয়া পারবো। কেন পারবো? কেন পারবো বলো? পি সমান এমভি এটা কেন পারবো? কারণ আমরা জানি এম সমান এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ভি। ভালো কথা, ভালো কথা, রাইট? ওকে, এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি এর সাথে সি গুণাকার আছে, রাইট? তো আমি একেবারে লিখে ফেলতেছি, এটা কত আসবে? বর্গ করে দিলে হাফ আসবে ইন্টু 1 সি বাই রুট ওভার 2। এই জিনিসপাতিগুলো কিন্তু বাচ্চা সেই মানে 1-2 তে, ক্লাস 1-2 তে থাকাকালীন মানে খ্রিস্টের জন্মের আগেই তোমরা এই জিনিসপাতিগুলো শিখে আসছো। তো যদি শিখে আসে থাকো তাহলে কেন করো বলো? যদি আমি করি, এটা আসবে হচ্ছে হাফ, এটা আসবে হচ্ছে হাফ রুট ওভার হাফ, রুট ওভার হাফ, রুট ওভার হাফ মানে হচ্ছে 1 বাই রুট ওভার 2 ইন্টু সি বাই রুট ওভার 2। তো এই বাবাজি চলে যাবে, চলে গেলে থাকবে কি এম নট ইন্টু সি। ঠিক আছে, এম নট ইন্টু সি, তার মানে কি সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অনেকে আবার সি 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 বলতেছে। ভাইয়া এমসিকিউ শর্টকাট নেই ভাই, কেন তুমি শর্টকাট অ্যান্সার করো বলো? দরকার আছে? দরকার তো নাই। শর্টকাট মানে কি? আচ্ছা একটা লজিক বোঝার ট্রাই করো, ধরো মানে একদম সিম্পল একটা লজিক বোঝার ট্রাই করো। ধরো তুমি হচ্ছে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার জানো, আমরা ক্লাসিক্যাল ফিজিক্স থেকে একটা এক্সাম্পল দিই, আর পি সমান এম ভি তুমি জানো। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন একসাথে মিলে হচ্ছে তুমি এটা জানো, ইকে সমান পি স্কোয়ার ডিভাইড বাই 2m। এখন দেখো মানে এটা পরের ইকুয়েশনটা জাস্ট বোঝার ট্রাই করো, ঠিক আছে? ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, তুমি এই ইকুয়েশনটা মুখস্থ করবা, ভালো কথা ভাই করবো, এটাও মুখস্থ করবা, ভালো কথা ভাই করবো। এটা কি তোমার মুখস্থ করার দরকার আছে আমাকে বলো? মানে তুমি কেন ব্রেনের উপর চাপ বসাবা? চাপ ফালানোর দরকার আছে? দরকার নাই কিন্তু। কেন? কারণ ভাইয়া এই ইকুয়েশন তো অন্য কিছু না, প্রথম দুই ইকুয়েশন থেকে আসছে। কেন মুখস্থ করি? কারণ আমাদের কিছু প্রবলেমে গতিশক্তি ভরবেগ দেওয়া থাকে, আমরা ডিরেক্ট শর্টকাটে যাতে বের করতে পারি। শর্টকাট বলে কিছু নাই, শর্টকাট বলে কিছু নাই। আছে কি? আছে হচ্ছে তোমার ব্রেনের উপর এক্সট্রা প্রেশার। দরকার আছে ভাই, তোমার পড়া কি কম আছে? বায়োলজি পড়ো, কেমিস্ট্রি পড়ো, ফিজিক্সের নতুন নতুন চ্যাপ্টার পড়ো, পড়া লাগলে আমাকে নক দাও ভাই, আমার পড়া শেষ, আমি অন্য কিছু পড়তে চাই, আমাকে দাও পড়া, আমাকে নক দাও ভাইয়া, পড়া পড়তে চাই আমি। তোমার আমি হাজার হাজার পিডিএফ দিব, পড়বা, পড়ার কোনো শেষ নাই। কেন তুমি শর্টকাট পড়তে যাবা? শর্টকাটের সময়টা অন্য নতুন থিওরি ডেভেলপ করতে কাজে লাগাও। শর্টকাট বলে কোনো কিছু নাই, ঠিক আছে? শর্টকাটের আবার অনেক অনেক দিকে অ্যাপ্লাই করা যায় না, ভুলভাল অ্যান্সার আসে। তো কখনো বলবা না যে ভাই শর্টকাট দাও। শর্টকাট হচ্ছে লাইফের জন্য খুব হানিকারক, ঠিক আছে? কয়েকটা জিনিস লাইফের জন্য হানিকারক, এর মধ্যে একটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে একটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? আরো অনেক কিছু আছে ভাই বলবো। এখানে কি বলছে 1000 গ্রাম ভরের সমতুল্য শক্তি হতো। 1000 গ্রাম মানে কি? 1000 গ্রাম মানে হচ্ছে 1 কেজি। 1 কেজি শক্তি মানে কি? ই সমান এম সি স্কোয়ার। এম মানে কি? 1 কেজি। সি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 স্কোয়ার। তো সলভ করো, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16 আসবে, 16 জুল। এগুলো দেখেই বোঝা যায় অ্যান্সার, অ্যান্সার হচ্ছে বি হবে, রাইট? অ্যান্সার হচ্ছে বি হবে। এই সহসিনা বলতেছি ডি অ্যান্সার হবে। এই তো, সে যদি আপনার সুন্দর একটা কথা বলছে, আমার শর্টকাট মনে থাকে না ভাই, অ্যাকচুয়ালি আমি মনে রাখি না, মানে আমি আমার সময় মনে রাখতাম না, ঠিক আছে? আমি আমার সময় আমি কখনো শর্টকাট পড়তাম না, যেখানে শর্টকাট পড়াতে বা যে ক্লাসগুলোতে শর্টকাট টিচাররা সাজেস্ট করতো আমি ক্লাসই করতাম না। এটা আমার পার্সোনাল আইডিওলজি, হয়তো তোমাদের আইডিওলজি ভিন্ন হতে পারে, বাট আমি সাজেস্ট করবো শর্টকাট কখনো অ্যাটলিস্ট এই লেভেলে থেকে করবা না। আর একটু বড় হইলে, বুড়া হইলে, মানে আমাদের মতো বয়স যখন বেড়ে যাবে, অনেক জিনিসপাতি ভুলে যাবা, তখন হচ্ছে শর্টকাট মনে রাখবে। এখন না, এখন জিনিসপাতিগুলো ফিল করার ট্রাই করো, যত বেশি ফিল করবা তত ভালো লাগবে। ফোটনের কম্পাঙ্ক দেওয়া আছে, এর শক্তি কত? আর এইগুলো তো বাচ্চা কাচ্চাদের ম্যাথ। আর ই সমান এইচ এর এইচ 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, এফ 4 ইন্টু 10 টু দি পাওয়ার 15। যাই আসে এটা হচ্ছে বাচ্চাদের জুল। এটা হোমওয়ার্ক থাকবে, যদিও হোমওয়ার্ক দেওয়া উচিত হয় নাই, কারণ করাই দিয়েছি। ও কোথায় 16 হবে? ও হ্যাঁ 16 হবে। আরে এটা 1 দিছি, ওইটা কালো, তো কালো মার্কে লিখছিলাম, ওই জন্য ভ্যানিশ হয়ে গেছে, সমস্যা নেই। এইসব জিনিসপাতি আসলে কিছু জিনিস হিডেন থাকে, ওই জিনিসপাতিগুলো ধরে নিতে হয়। আচ্ছা কিছু একটা আসবে, ওইটা করে নিবা, দেন এটা
এত কার্যাপেক্ষক বিশেষ একটি ধাতব পৃষ্ঠের উপর এত ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন একটি ফোটন আপতিত হলে নির্গত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। ভালো কথা, বাহ মাশাআল্লাহ, এত সুন্দর ম্যাথ। সর্বোচ্চ গতিশক্তি, দেখো যেই এনার্জিটা আপতিত হচ্ছে এটা সমান কি, কার্যাপেক্ষক প্লাস ইলেকট্রনের ম্যাক্সিমাম এনার্জি। কেন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি? কেন বলছিলাম কিন্তু আমাদের এনার্জি এখানে কি হচ্ছে না, এনার্জি এখানে খরচ হচ্ছে না, রাইট, বা ওয়েস্ট হচ্ছে না, বা অপচয় হচ্ছে না। তো অপচয় যদি না হয়ে থাকে ভাইয়া, আপতিত ইলেকট্রন শক্তি কত? 3 ইলেকট্রন ভোল্ট। কার্যাপেক্ষক কত? 1.5 ইলেকট্রন ভোল্ট। গতিশক্তি ঠিক ম্যাক্সিমাম লেখার দরকার নাই। 3 - 1.5 ভাইয়া, এটা তো 1.5 আসে। হ্যাঁ 1.5 আসে, 1.5 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে আমাদের ইকে। তো 1.5 এইগুলো আসলে দেখে চোখ বুঝে অ্যান্সার করা যায়, ঠিক আছে, চোখ বুঝে অ্যান্সার করা যায়। ওকে, ভালো কথা। তারপরে লরেন্স রূপান্তরের দুইটা বুলেট ট্রেন প্রতিটি এতটা মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করলে ট্রেনে অবস্থিত দুইটা ঘড়ির সময়ের পার্থক্য কত হবে? আচ্ছা দেখো এখানে কি বলছে কোয়েশ্চেনটা। প্রথম কথা হচ্ছে ট্রেন কয়টা? দুইটা বুলেট ট্রেন, প্রতিটা কি 1200 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করছে, মানে ক্রস করে গেছে, একটা আরেকটাকে ক্রস করে গেছে। ভালো কথা। উভয় ট্রেনে অবস্থিত দুইটা ঘড়ি, ভালো মতো বাংলা ভাষাটা পড়ো, নাকি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, মোস্ট প্রবলি ডি ইউনিটে আসছে, মানে যেখানে তোমার ক্যালকুলেটর অ্যালাউ থাকে না, ঠিক আছে, ক্যালকুলেটর অ্যালাউ থাকে না। এখন দেখো উভয় ট্রেনে দুইটা ট্রেন যাচ্ছে, ভালো কথা, দুইটা ট্রেন যাচ্ছে, ভালো কথা। ভাই যদিও ট্রেন আঁকাতে পারি না, ধরে নেবে এটা হচ্ছে ট্রেন, ঠিক আছে, এটা হচ্ছে ট্রেন, আল্লাহ জানে কি আঁকাচ্ছি, এটা হচ্ছে আমাদের ট্রেন, ধরি এটা হচ্ছে ট্রেন, একটা ট্রেন আঁকাই, ঠিক আছে। এই ট্রেনের মধ্যে কি আছে? দুইটা ঘড়ি আছে, এখানে একটা ঘড়ি, এখানে একটা ঘড়ি। এখন দেখো এই দুইটা ঘড়ি যে আছে, এই দুইটা কি একই ফ্রেমে আছে না? একই ফ্রেমে, রাইট, একই ফ্রেম বা রেফারেন্স ফ্রেম, যেটা আমরা প্রসঙ্গ কাঠামো বললাম, একই ফ্রেমে আছে। একই ফ্রেমে থাকলে দুইটা কি, একই ফ্রেমে থাকলে দুইটা কি হবে? সময়ের কোনো পার্থক্য দেখাবে না? পার্থক্য দেখাবে না, কেন? কারণ পৃথিবীতে তুমি বাংলাদেশে আছো, ঠিক আছে, পৃথিবীতে তুমি বাংলাদেশে আছো, পাশাপাশি আছো। ধরো আমি শিক্ষক অফিসে আছি, এই যে শিক্ষক অফিসের যে ভাইয়া বসে আছে, ঠিক আছে, ওনার ঘড়িতে যত সময় দেখাচ্ছে আমার ঘড়িতে সেম সময় দেখাচ্ছে, মানে পার্থক্য নাই। এই জিনিসটা এখানে জিজ্ঞেস করছে, ঠিক আছে, এই জিনিসটা এখানে জিজ্ঞেস করছে, সিম্পল। এটা 4 চাকার ট্রেন না, আরো আরো অনেক চাকা আছে, আরো অনেক চাকা আছে, এই জিনিসপত্র ধরি, এই জন্যই তো ধরো ধরি বলছি কিন্তু। ওকে, পরেরটা কোশ্চেন কোথায়? একটি মহাশূন্য যান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্য অতিবাহিত 2 দিন, পৃথিবীতে অতিবাহিত 4 দিনের সমান হবে? আমি এটা করবো না, এটা তোমরা করবা। ভাই অ্যান্সার বলে দিচ্ছি, 2 4 মানে দ্বিগুণ, তো অ্যান্সার হবে √3/26। এটা তোমরা করবা। কেন করবা? কারণ হচ্ছে এটা এইচডব্লিউ। এইচডব্লিউ মানে কি? আমরা ওয়ার্ক, রাইট, ওকে। 25 বছর বয়স একজন মহাশূন্যচারী মহাকাশযান এত বেগে ভ্রমণ করে পৃথিবী হিসেবে 30 বছর পর ফিরে এসে তার বর্তমান বয়স কত দেখলো। আচ্ছা, পৃথিবী হিসেবে 30 বছর মানে কি? এই গতিশীল নাকি স্থির অবস্থায় সময়? এটা হচ্ছে স্থির অবস্থায় সময়, রাইট, কারণ কি পৃথিবী স্থির। তো আমরা হচ্ছে টি এবং টি নটের মাঝে সম্পর্ক বের করবো। টি সমান টি নট ডিভাইড বাই √1 মাইনাস পি স্কোয়ার বাই সি স্কোয়ার। ও সরি, এটা হচ্ছে পৃথিবীর হিসেবে সময়। তো পৃথিবীতে আবার কোশ্চেনটা পড়ি। 25 বছর বয়সের একজন মহাশূন্যচারী মহাকাশ যানে এত বেগে ভ্রমণ করে পৃথিবীর হিসেবে, মহাশূন্যচারী ক্যালকুলেট করতেছে, ঠিক আছে, মহাশূন্যচারী ক্যালকুলেট করছে। মহাশূন্যচারীর কাছে কি মনে হবে? মহাশূন্যচারীর কাছে মনে হবে পৃথিবী মনে হয় ওরে ফালাই রেখে চলে যাচ্ছে, মানে ও আসলে পৃথিবীর মায়া মোহ ভালোবাসা ত্যাগ করে যায় নাই, পৃথিবী ওরে বলছে তোর আমার দরকার নাই, তুই এমনি এনার্জি ওয়েস্ট করতেছিস, কার্বন এমিশন করতেছিস, এটা করতেছিস যেটা আমার এনভায়রনমেন্টের জন্য খারাপ, ওরে বলতেছে পৃথিবী তুই চলে যা। তার মানে কি ওর সাপেক্ষে পৃথিবীটা পিছনের দিকে চলে যাচ্ছে। পৃথিবী যদি পিছনের দিকে চলে যায়, ও যে সময়টা ক্যালকুলেশন করবে, এই সময়টা কি আসলে বলো? এই সময়টা হচ্ছে গতিশীল সময়, যেহেতু ওর সাপেক্ষে পৃথিবীটা গতিশীল, ঠিক আছে। তো আমরা হচ্ছে স্থির অবস্থায়, মানে ওর রেফারেন্স ফ্রেমে কতটুকু সময় এটা হচ্ছে বের করবো। তো টি ইন্টু এটা, টি মানে কত? টি মানে হচ্ছে 30 বছর, 30 বছর ইন্টু √1 মাইনাস 1.8 ইন্টু 10⁸ ডিভাইড বাই 3 ইন্টু 10⁸, এটার উপর স্কোয়ার। ক্যালকুলেট করব, ক্যালকুলেট করব, এটা মোস্ট প্রবাবলি 24 আসবে। আই এম নট শিওর, নট শিওর হওয়ার দরকার নেই, আমার কাছে ক্যালকুলেটর আছে। 30 ইন্টু √1 মাইনাস 1.8, হ্যাঁ 24 বছর আছে। তার মানে কি ও যখন দেখতেছে, ও যখন ক্যালকুলেট করে দেখতেছে আসলে 30 বছর পার হয়ে যাচ্ছে পৃথিবীতে,
বাট ওর রেফারেন্স ফ্রেম ভর, ওর অ্যাকচুয়ালি বয়স বাড়ছে কত বছর? 24 বছর। আগে কত বছর ছিল? 25 বছর। এখন নতুন বয়স কত? ওর বয়স কত বলো? ওর বয়স যদি পৃথিবীতে কেউ ক্যালকুলেট করে কত পাবে, এবং ও ক্যালকুলেট করলে কত পাবে বলো? আমার এটার অ্যান্সার দাও। ও যখন ক্যালকুলেট করছে 49 ইয়ার্স পাইছে, ভালো কথা। বাট পৃথিবী থেকে যখন কেউ ক্যালকুলেট করবে ওর বয়স কত পাবে? পৃথিবী থেকে যখন কেউ ক্যালকুলেট করবে ওর বয়স কত পাবে বলো? পৃথিবী থেকে যদি কেউ ক্যালকুলেট করে ওর বয়স কত পাবে? পৃথিবী থেকে ক্যালকুলেট করলে ওর বয়স কত পাবে? পৃথিবী থেকে ক্যালকুলেট করলে ওর বয়স কত হবে? প্রজ্ঞা বলতেছে 51, 54, 55, 111, ইয়েস এক্স্যাক্টলি 55। ঠিক আছে, পৃথিবীর হিসাবে পৃথিবীর সময় 30 বছর গেছে, আগে ছিল 25 বছর, দুইটা অ্যাড করে দিবা, সিম্পল 55 বছর। তো কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করতে পারতো, এত ডেটা দেওয়ার পরে বলতো যে পৃথিবীর হিসাবে পৃথিবীতে ওর বয়স কত, পৃথিবীতে বয়স, এই জিনিসটা সিম্পল জিজ্ঞেস করতে পারতো। কিসের জন্য? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে, যেখানে আসলে ম্যাথমেটিক্স বলে ওরা কিছু বুঝে না, ওরা বুঝে হচ্ছে মুখস্থ বিদ্যা। ঠিক আছে, মুখস্থ বিদ্যা বা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। জাহাঙ্গীরনগর না, অনেক জায়গায় আছে, স্পেশালি ভার্সিটি অ্যাডমিশন গুলাতে এরকম জিনিসপাতি অনেক জিজ্ঞেস করে। আমরা যখন আমাদের অ্যাডমিশন কোর্স গুলাতে যাবো, অ্যাডমিশন ক্লাসগুলো করাবো, তখন দেখবো অনেক জিনিসপাতি আমরা নতুন করে ইন্ট্রোডিউস করতেছি। একটি রকেট কত দ্রুত চলে? দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে, এটা হোমওয়ার্ক করবা। লেংথ কন্ট্রাকশন আমরা অনেকগুলো প্রবলেম করছি, লেংথ কন্ট্রাকশন আমরা অনেকগুলো প্রবলেম করছি। যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয় এর ভর কত হবে? এটা আমরা অলরেডি করছি, এটা হচ্ছে ইনফিনিটি হবে। তোমার যে বস্তু বাস্তব ফ্রেন্ড গুলা, দোস্তগুলো আছে, যাদের হচ্ছে স্বাস্থ্যহীনতায় ভুগতেছে, ওদের জন্য এই উপায়টা খুবই কার্যকরী। ওদের মেডিসিন খাওয়া কাজ হচ্ছে না, ওরা হচ্ছে চাইলে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, এত মেগা ইলেকট্রন ভোল্ট নিয়ে চলমান একটি ইলেকট্রনের ভর কত? ঠিক আছে, এত মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তি। কি এটা? এটা হচ্ছে একটা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি বলো? কাইনেটিক এনার্জি মানে হচ্ছে মোট শক্তি থেকে যখন স্থির অবস্থায় শক্তি বাদ দিব, এম নট সি স্কোয়ার। এটা কি কাইনেটিক এনার্জি? কাইনেটিক এনার্জি কত? 10 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা মানে কি? 10⁶। ঠিক আছে, 10⁶। ওরা কিভাবে করছে? আচ্ছা 10 আমরা এইভাবে রাখি, 10 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে ভ্যালুগুলো যেহেতু ইয়ে দেওয়া আছে, সলভ করে নিই। 10 মেগা ইলেকট্রন ভোল্ট, 10⁶ মেগা, আর ইলেকট্রন ভোল্টকে যখন জ্বলে নিব 1.6 ইন্টু 10⁻⁻19। ভর কত জানতে চাইছে? ঠিক আছে, চলমান ইলেকট্রন ভর, তার মানে এম জানতে চাইছে। তো এম সি স্কোয়ার মাইনাস এম নট 9.11 ইন্টু 10⁻31 ইন্টু সি এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10⁸ স্কোয়ার সমান হচ্ছে 10 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে ক্যালকুলেট করে তুমি এম বের করবা। এমটা যদি বের করো, আমি করে দেখাচ্ছি। তো 10 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 প্লাস 9.11 ইন্টু 10⁻31 ইন্টু সি স্কোয়ার। ওকে, তারপরে কি এখান থেকে হচ্ছে আবার সি স্কোয়ার দিয়ে ভাগ করবো 10⁻, তো এটা আসবে হচ্ছে 1.8688 ইন্টু 10⁻⁻29 কেজি। ঠিক আছে, বাট আমাকে হচ্ছে এম নটের রেসপেক্টে জানতে চাইছে। কি জানতে চাইছে? এম নটের রেসপেক্টে। সো আমরা এটাকে হচ্ছে এম নট দিয়ে একবার গুণ দিব, এম নট দিয়ে একবার ভাগ দিব। 10⁻⁻29 ইন্টু এম নট মানে হচ্ছে ইলেকট্রনের যে ভর আছে ওইটাতে একবার গুণ দিব, আবার ইলেকট্রনের স্থির ভর যেটা আছে ওইটা দিয়ে ভাগ করবো। আমি ওই ভ্যালুটা ডিরেক্ট বসাই দিচ্ছি। ঠিক আছে, ওই ভ্যালুটা ডিরেক্ট বসাই দিচ্ছি। তো যদি বসাই দিই তো আসবে 20.51, 20.51 এম নট। 20.51 এম নট মানে কি? এই যে গ। ঠিক আছে, তো একদম সিম্পল, একদম সিম্পল জিনিসপাতি, বাইরে কিছু না।
এই সুবানা বলতেছে যেহেতু ম্যাথ আসলে কিভাবে ক্যালকুলেটর ছাড়া করতাম। ক্যালকুলেটর ছাড়া কেন? এটা তো করার দরকারই নেই। কি করবা তুমি? হ্যাঁ, আমি হচ্ছে ক্যালকুলেটর নিয়ে বসে যাব, বসে হচ্ছে টাইমের ডিফারেন্স যেটা সেটা জিরো আসে, আমি কোনোভাবে বের করবো। এভাবে করবা না, এভাবে করার দরকার নাই তো, এটা দেখেই বলা যায়, দেখে অ্যান্সার বলা যাচ্ছে, অ্যান্সার তো দেখেই বলা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে? এত মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তি নিয়ে একটা ইলেকট্রন চলমান আছে, আর ভর কত? তো তোমার কাছে কি বের করতে হবে? এটা হচ্ছে মেইন বিষয়। তোমার কাছে হচ্ছে ভর বের করতে হবে, মানে গতিশীল অবস্থায় থাকা যে অবস্থায় ভর, ওইটা বের করতে হবে। এটা জানতে চাইছে। ভালো কথা। সো গতিশক্তি মানে কি? মোট শক্তি মাইনাস স্থির অবস্থায় শক্তি। এটা 10 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা থেকে যখন এসআইতে নিবা 10⁶ দিয়ে গুণ করতে হয়, এটা তো জানি। ইলেকট্রন ভোল্ট থেকে যখন জুলে নেবা 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ করতে হয়। ভালো কথা, গুণ করলাম। তার মানে এই যে এনার্জিটার এককটা কি হবে? এটা হচ্ছে জুল হবে। 10 কে এটা দিয়ে গুণ করে হচ্ছে জাস্ট ইলেকট্রন ভোল্টে নিছি, ইলেকট্রন ভোল্টকে এটা দিয়ে গুণ করে হচ্ছে জুলে নিছি। ভালো কথা। তারপর কি করলাম? এম নটের ভ্যালু, স্থির অবস্থায় ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31, পি এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10⁻8 স্কয়ার। তাহলে হচ্ছে এই বাম পাশের ভ্যালুগুলো ডান পাশে নিয়ে গেলে কি হবে? যোগ হবে। দেন পুরোটা যোগ করছি, যোগ করে কি এটার সাথে দেখো সি স্কয়ার ছিল না, সি স্কয়ার দিয়ে পুরোটা ভ্যালুকে ভাগ করছি, ভাগ করলে হচ্ছে আমার এই ভ্যালুটা আসে, এই ভ্যালুটা আসে। বাট আমাদের অ্যান্সার দেখলাম আমরা এরকম কোনো ভ্যালু দেওয়া নাই, আমাদের ইলেকট্রনের যে স্থির ভর এটা গুণ আকারে দেওয়া আছে। তো আমরা কি করলাম? উপরে হচ্ছে ইলেকট্রন স্থির ভর গুণ দিলাম, নিচে ইলেকট্রন স্থির ভর দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে দেখলাম এটা 20.51 আসে, 20.51 আসে। ঠিক আছে। স্ক্রিন তিরিং বিরিং করে কেন ভাইয়া? স্ক্রিন হচ্ছে আজকে মডার্ন ফিজিক্সের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এমসিকিউ দেখে নেচে উঠতেছে। ঠিক আছে, প্রতিটা মোমেন্টেও নেচে উঠতেছে। তো স্ক্রিন তিরিং বিরিং করে এটা ম্যাটার না, তুমি তিরিং বিরিং করতেছো কিনা ওইটা ম্যাটার করে। ঠিক আছে, তুমি বুঝছো? এটা বলো, তুমি বুঝছো কিনা? বোর্ড কাঁপতেছে না ভাইয়া, বোর্ড কাঁপতেছে না, বোর্ড আজকে খুশিতে নাচতেছে যে ওদের আজকে এত সুন্দর সুন্দর এমসিকিউ, জীবনমুখী এমসিকিউ কোত্থেকে নিয়ে আসছি। তোমরা নাচতেছো না, ও কি করবে বলো? ও তো নাচতে হবে না? প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তোমরা না নাচলে কি হবে? ও রিয়েক্ট করবে, ও নাচবে, রাইট? একদম ইজি কিন্তু এগুলা। আলোক তড়িৎ নিবৃত্তি বিভব এত ভোল্ট হলে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি কত? দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি কত? বলো, এটা কত হবে? দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি কত? ঠিক আছে, এটা এটা করো। এটার জন্য এটার জন্য তোমাদের 2 সেকেন্ড সময় দিলাম, করো। আচ্ছা, 2 সেকেন্ড দিলে একটু কম হয়ে যাবে তোমাদের জন্য, আরো 1.5 সেকেন্ড বাড়াই দিলাম, 3.5 সেকেন্ড। করো করো, ফাস্ট করো। দেখছো, কোনো কিছু শোনার পর হচ্ছে রিয়েক্ট করার হলে রিয়েক্ট করে ফেলবা, বুঝছো? তুমি যদি রিয়েক্ট না করো, তোমার আশেপাশের যে পরিবেশ আছে ওইটা তোমার সাথে রিয়েক্ট করবে। হইতে পারে হ্যাঁ নেচে উঠছে হঠাৎ করে, বুঝছো? হ্যাঁ, হঠাৎ করে নেচে উঠছি, পা উপরের দিকে উঠে গেছে, মাথা নিচে দিকে নেমেছে, এরকম হইতে পারতো। টিমি ভাই যেটা মাঝে মাঝে করে, এনাম ভাইয়ের হয়তো তাল উপর থেকে না পড়ে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তো অলওয়েজ রিয়েক্ট করবা, ঠিক আছে? রিয়েক্ট করবা, ইন্টারেস্টিং জিনিস প্রতি রিয়েক্ট করবা। আচ্ছা, তো তোমাদের হচ্ছে অনেকটা প্রবলেম ছিল ভাই, এই ভাই নিবৃত্তি বিভবটা কি একটু বলে দেন। হ্যাঁ, বলতেছি। দেখো, নিবৃত্তি বিভবটা কি যদি আমি একদম সিম্পল ভাষায় বলি, বা দেখো, নিবৃত্তি বিভব আমরা যখন ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়ছিলাম, আমরা ডাব্লিউ এনার্জি দিলে একটা এনার্জি ওই মেটালটা শোষণ নিচ্ছে, তারপরে আমরা একটা এনার্জি এক্সট্রা পাচ্ছি। কি পাচ্ছি? একটা এনার্জি পাচ্ছি। ঠিক আছে, একটা এনার্জি পাচ্ছি। ঠিক আছে, এই এনার্জিটা কাইনেটিক এনার্জি হইতে পারে, থার্মাল এনার্জি হইতে পারে, ইলেকট্রিক এনার্জি হইতে পারে, রোটেশনাল এনার্জি হইতে পারে, যা ইচ্ছা তা হইতে পারে, যা ইচ্ছা তা হইতে পারে। ঠিক আছে, বাট আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য বা জিনিসপাতিগুলো ইজি রাখার জন্য আমরা ধরে নিই এই যে এনার্জিটা, এই এনার্জিটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবং এই যে এনার্জিটা বা কাইনেটিক এনার্জিটা, এটা যখন আমরা ভোল্টেজে কনভার্ট করি, ঠিক আছে, ভোল্ট বা যে কোনো টাইপের এনার্জি, এই যে এনার্জিটা, এই এনার্জিটাকে আমরা বলতেছি নিবৃত্তি
বিভব। যখন ভোল্টেজে কনভার্ট করি এটাকে আমরা বলতেছি যে নিবৃত্তি বিভব। আর নর্মালি আমরা বলি হচ্ছে নিবৃত্তি এনার্জি বা নিবৃত্ত শক্তি। ঠিক আছে, একদম সিম্পল ভাষা। হ্যাঁ, আমাদের এনার্জি থেকে আমরা কার্যাপেক্ষকের এনার্জি বাদ দিব। আমাদের এনার্জি থেকে আমরা কার্যাপেক্ষকের এনার্জি বাদ দিব, যেটা পাবো ওইটা হচ্ছে আমাদের নিবৃত্তি বিভব। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি দেওয়াই আছে নিবৃত্তি বিভব হলে দ্রুততম ইলেকট্রনের গতিশক্তি কত, নিবৃত্তি বিভবটা হচ্ছে গতিশক্তি রূপে পাই 0.75 ইলেকট্রন ভোল্ট। এর চেয়ে সহজ কিছু আছে বলো? এর চেয়ে সহজ কিছু আছে কিনা? এখন ভাই একটু পরে একজন কোশ্চেন করবে, ভাই ধরেন এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। হ্যাঁ ধরলাম, সমস্যা নেই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। দেখো না তোমরা ভিডিওটা, দেখো না? ধরেন খাবার দাবার দাম কমে গেছে, ধরেন এটা বেড়ে গেছে, ধরেন ওইটা কমে গেছে, দেখছো তো? তো এরকম ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছে, ও কি করবে? ক্যালকুলেটর নিয়ে বসে যাবে। ভাই ক্যালকুলেটর নাই করতে পারো না, করার দরকার নেই তো ভাইয়া, অ্যান্সার বলাই আছে তোমার, তুমি অ্যান্সার দেখে জাস্ট কোয়েশ্চেন দাগালা। একটু মাথা যদি মাথার মধ্যে যদি একটু ঘিলু থাকে, বা আমার মতো যদি তোমরা গাধা না হও, তাহলে তুমি দেখেই বলতে পারবে ভাই 0.75 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, কোনো কিছু দেওয়া নাই, মানে আমি এটাই তাকাবো, হইলে হয়েছে না হইলে নেই, আল্লাহর উপর ভরসা। ঠিক আছে, কোন ধাতু থেকে নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ এত হলে নিবৃত্তি বিভবের মান কত? ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, ইলেকট্রন কি একটা ভেলোসিটি পাইছে, তার মানে কি ইলেকট্রন একটা কাইনেটিক এনার্জি পাবা, রাইট? ইলেকট্রন একটা কাইনেটিক এনার্জি পাবা, রাইট? ইলেকট্রন একটা কাইনেটিক এনার্জি পাবা। তো এটাই কি, এটাই হচ্ছে আমাদের নিবৃত্তি বিভব। তার মানে নিবৃত্তি বিভব হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো হাফ ইন্টু এম, 9.11 ইন্টু 10⁻31 ইন্টু ভি, 2 ইন্টু 10⁶ স্কোয়ার। আচ্ছা, এখানে ভোল্টে অ্যান্সার গুলো হবে না, অ্যান্সার গুলো হচ্ছে ইলেকট্রন ভোল্টে। ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট। তো যে ভ্যালুটা আসে এই ভ্যালুটাকে কি করবা, 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করবা। তো এটা যেটা আসে এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যান্সার। এখন আরো কিছু পণ্ডিত আছে। পণ্ডিত মানে কি? হ্যাঁ, রোল হচ্ছে ক্লাস আমার রোল হচ্ছে ক্লাসে 3 বা ক্লাসে 2 বা ক্লাসে 1। ঠিক আছে, মানে আমি টপ 10 বা টপ 20 এর মধ্যে থাকি। ওরা হচ্ছে পণ্ডিত মশাই। ওরা কি করবে জানো? ভাই এটা তো খুব হাই ভেলোসিটি দিয়ে যাচ্ছে, আমি হচ্ছে এখানে এম যেটা আছে, এম হচ্ছে কি বসাইছি 9.1, মানে স্থির অবস্থায় যে ভর। কেন বসাইছি ভাই? এটা তো আমি গতিশীল অবস্থায় ভর বসাইতে হবে। হ্যাঁ ভাই বসাও। এম সমান কি বসাবো বলো? এম সমান বসাবো হচ্ছে এম নট ডিভাইড বাই √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, রাইট? হ্যাঁ বসাও। বসানোর পরে আবার ভি স্কোয়ার দিয়ে গুণ করে দেখবো হচ্ছে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা প্রথমে আনছিলা, এখন যে ভ্যালুটা আনছো মোটামুটি কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, এত ডিসক্রিপেন্সি আসবে না। কেমন? ধরো আমি বললাম হচ্ছে আমি নিচের ভ্যালুটা দিয়ে এনার্জি পাইছি 14 ইলেকট্রন ভোল্ট, এটা দিয়ে কত পাবো জানো? এটা দিয়ে পাবো 13.99 ইলেকট্রন ভোল্ট। এরকম এত ডিসক্রিপেন্সি আসবে না। দরকার আছে বলো? ইজি জিনিস পেতে আমরা ইজি করবো, ইজিলি অ্যান্সার করবো, রাইট? আমরা যত ইজিলি পারি তত ইজিলি অ্যান্সার করবো। কেন এত 13.99 আসা মানে কি 14 ইলেকট্রন ভোল্ট? দরকার নেই, এত পেঁচানোর দরকার নেই। ঠিক আছে, যেসব জিনিসপাতি ইজিলি অ্যান্সার করতে ওইসব জিনিসপাতি আমরা ইজিলি অ্যান্সার করবো। লরেঞ্জের রূপান্তর গ্যালিলি রূপান্তরে রূপান্তরিত হয়। আচ্ছা, অনেক রূপান্তর আসছে এখানে। লরেঞ্জ রূপান্তর মানে লরেঞ্জ ট্রান্সফরমেশন গ্যালিলিও ট্রান্সফরমেশনে কখন ট্রান্সফর্ম হয়? কি বাংলা ভাষা এরকম হয়ে গেছে। লরেঞ্জ ট্রান্সফরমেশন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কবে রূপান্তরিত হয়? ভালো কথা। ঠিক আছে, আচ্ছা 11.38 মানে হচ্ছে 11.38 মানে হচ্ছে 12। ঠিক আছে, প্যারা নাই। তো দেখো লরেন্স ট্রান্সফরমেশন কি বলে বলো? এক্স প্রাইম সমান হচ্ছে এক্স মাইনাস ভিটি ডিভাইড বাই √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন। আর গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কি? এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি। এটাই তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, রাইট? গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এখন দেখো আমাদের গ্যালিলিয়ান এবং লরেন্স ট্রান্সফরমেশনের মধ্যে দুটার মধ্যে পার্থক্য কি? একটার মধ্যে নিচে কিছু একটা আছে, একটার মধ্যে নিচে কিছু নাই। ঠিক আছে, মানে দুইটার মধ্যে আছে, অ্যাকচুয়ালি নিচে বললে ভুল হবে। একটার মধ্যে গুণাকারে কিছু আছে, একটার মধ্যে গুণাকারে কিছু নাই। তো আমার এখানে এই যে নিচে গুণাকার আছে, লরেন্স ট্রান্সফরমেশনে কি করতে হবে? এই যে এই বাবাজিকে আমার ভ্যানিশ করে দিতে হবে। ভ্যানিশ করে কিভাবে দিব? জিরো বানাবো না ভাই, জিরো বানালে ভ্যানিশ হয়ে যায়। বাট এখানে বাঘ যেহেতু আছে আমি জিরো বানাইতে পারবো না, ওয়ান বানিয়ে দিব। ওয়ান কখন হবে? যখন এই যে এই পোর্শনটা, আমাদের এই পোর্শনটা জিরো হয়ে যাবে। দেখো ওয়ান কখন হবে? যখন আমাদের এই পোর্শনটা কি হবে? এই পোর্শনটা জিরো হয়ে যাবে। জিরো কখন হবে? ভি এর ভ্যালু যখন অনেক অনেক ছোট হবে, কাটছে সি এর চেয়ে। কেন হবে? কারণ তখন ভি বাই সি এর ভ্যালু টেন্ডস টু জিরো হয়ে যাবে।
ঠিক আছে, তখন বি স্কোয়ার বেস স্কোয়ার পেলো আরো 0 হয়ে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু দেখছি, আমরা এই জিনিসপাতিগুলো দেখছি। কখন দেখছি? আমরা দেখছি হচ্ছে গতিশক্তি যখন ফর্মুলা ছিল, তোমরা থিওরি ক্লাসটা আবার রিভাইজ করবা। ঠিক আছে, গতিশক্তির যখন ফর্মুলা ছিল, ওই ফর্মুলার মধ্যে আমরা দেখাইছি যে আমাদের যে মডার্ন ফিজিক্সে গতিশক্তির ইকুয়েশনটা পাই, মানে এম সি স্কোয়ার মানে এম নট সি স্কোয়ার, দেন এম এর এক্সপ্রেশন দেখা হচ্ছে এম নট সি স্কোয়ার 1/1 মাইনাস 1/√1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি হাফ এম ভি স্কোয়ারের সমান, হাফ এম ভি স্কোয়ার সমান। কখন দেখাইছি? যখন আমরা এই জিনিসটা হচ্ছে আমরা এখানে বসাইছিলাম। খেয়াল আছে কিনা বলো? জিনিসটা আবার দেখে নিব। ঠিক আছে, জিনিসটা আবার দেখে নিবা। এই এ কেন হবে? অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে সি, অ্যান্সার এ হবে না। আলোর বেগ মানে বস্তুর বেগ কবে থেকে আলোর বেগের চেয়ে বেশি হওয়া শুরু করছে? এটা তো আসলে সায়েন্সের ব্রেক থ্রু হবে, এখনো এই জিনিসটা ডিসক্রাইব করতে পারে নাই, জিনিসটা এখনো ডিসক্রাইব করতে পারে নাই। তুমি হয়তো ফার্স্ট পারসন হবা। দুটা ফোটন পরস্পরের দিকে যে গতিতে, আচ্ছা ভালো মতো দেখো, এটা কি বলছে? এটা বলছে ফোটন, ফোটনের বেগ কত? সি, কারণ এটা কি আলো, তাদের আপেক্ষিক বেগ। ফোটন যাই হোক সি, আপেক্ষিক বেগ কি হয়? সি হয়। কারণ কি? এটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের প্রথম ঠিক আছে তো, রাইট? ভাই ঘুম আসছে, ঘুমায় যাও, ঘুমায় যাও, দরকার নাই ক্লাস করো, ঘুমায় যাবা। কিসের ক্লাস বলো? এইচএসসি সময় ঘুমায় যাবা। ঠিক আছে, এইচএসসি দিবা, ভাইয়া ঘুম আসছে, সারা সারা রাত তো সজাগ দেখে দেখে থেকে থেকে রিলস দেখো না, ঘুম তো আসতেই পারে। আমি ঘুমাই যাই ভাই, আমি 10টা থেকে 1টা পর্যন্ত এক্সাম দিব না, আমি ঘুমাবো ওই সময়টা, উঠে আমি এক্সাম দিব। সময়ের কাজ সময় করতে হয়। এখন ঘুম আসতেছে, একটু চা খাও, পানি খাও, কফি খাও, যা ইচ্ছা খাও, মুখে পানি দাও, দেখবো হচ্ছে সময়টা কাজে লাগাও। ঠিক আছে, ঘুম আসতেছে, ঘুমাই যাবে না ভাইয়া। এত ইজি যদি হইতো পড়াশোনা, বুঝো না তুমি, তুমি যদি ভালো মতো পড়াশোনা করতে পারো, ভালো জায়গায় যাইতে পারো, তাহলে কিন্তু তোমার একটা ভ্যালু আছে, রাইট? তোমার ফ্যামিলিতে ভ্যালু আছে, তোমার পরিবারের ভ্যালু আছে, তোমার আশেপাশের সমাজের মধ্যে ভ্যালু আছে, তোমার পুরো এলাকার মধ্যে তোমার একটা ভালো ভ্যালু আছে। তোমার পাশের বাসার আন্টি যে উকি ঝুঁকি দিত যে দেখি আন্টির ছেলেটা বা আন্টির মেয়েটা কেমন পড়াশোনা করছে, একটু পিঞ্চ করে আসি, হয়তো একটু উদম কেলানি দিবে, আমি শুনতে পাবো, ভাল লাগবে। দেখবা উনিও তোমায় প্রশংসা করতেছে, উনিও তোমাকে হচ্ছে রেসপেক্ট করতেছে। এর চেয়ে বেশি পাওয়া তো আর কিছু নাই লাইফে। তো রেসপেক্টটা কখন আসবে? যে ভাই ঘুম আসছে, ঘুমাই যাবো, এই না, এইসব করলে জীবনে রেসপেক্ট আসবে না। পরিশ্রম করতে হবে, যত বেশি পরিশ্রম করবা তত বেশি আউটপুট পাবা। কখনো শর্টকাট বলে কিছু নাই। এই যে একদিন ঘুমাই যাবা, আরেকদিন পড়বা, আরেকদিন ঘুমাই যাবা, আরেকদিন পড়বা, মন চাচ্ছে রিলস দেখবা, এটা করবা সেটা করবা, এটা করবা সেটা করবা, তখন হচ্ছে বলতেছে ভাই আপনি কি না ভাই, একদম না, একদম না, আমি তো তোমাদের পড়াচ্ছি না, আমি অনেক অনেক স্টুডেন্ট পড়াইছি। তো এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ওইগুলো দেখছি, ওগুলো দেখছি, এই জন্য হচ্ছে বলতেছি। তোমাদের হয়তো হয় এরকম যে পাশের পাশে আন্টি এসে বলতেছে, জানেন আন্টি আজকে আমার মেয়েটা লিখিত পরীক্ষা দিয়ে 50-এ 50 পেয়েছে, আপনার ছেলেটা কত পেয়েছে, আপনার মেয়েটা কত পেয়েছে। যখন দেখবে তুমি 19 পায়া বলছো, আম্মু এক্সাম তো ছিল 20 মার্কসের, আমি পাইছি 19, তোমার আম্মু তো তখন সেই খুশি ছিল। আর যখন আন্টির কথা শুনে বলবো যে এক্সাম তো ছিল 50 মার্কসের, তুমি পাইছো 19, টেনে টেনে পাস করছো, তখন দেখবা উদম কেলানি কাকে বলে, শুধু বিট বের হবে, যে বিটটা আসলে আমরা তরঙ্গ চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে, এসব কাজ বাজ করে না, একটু মনোযোগ দাও। আহ এত মিটার পার সেকেন্ড বেগে উড্ডয়নরত অবস্থায় ভূপৃষ্ঠে একজন পর্যবেক্ষক নিকট এর দৈর্ঘ্য কত মনে হবে? এটা এটা করবা, দৈর্ঘ্যের। এক মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর এত বেগে ল্যাবের পরিমিত দৈর্ঘ্যের মান কত হবে? দেখো, এটা কি দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। ভালো কথা, আমাদের যে যান আছে বা যে স্পেস শিপ আছে, ওইটা কি প্রস্থ বরাবর গেছে, দৈর্ঘ্য চেঞ্জ হবে? দৈর্ঘ্য কি চেঞ্জ হবে? দৈর্ঘ্য হচ্ছে চেঞ্জ হবে না। ঠিক আছে, এই 0.31 কেন হবে? দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না, কারণ প্রস্থ বরাবর যাচ্ছে। একটি কাল্পনিক ট্রেনের প্রকৃত দৈর্ঘ্য 80, রেল স্টেশনের প্ল্যাটফর্ম প্রকৃত দৈর্ঘ্য 100 মিটার। ট্রেনটি এত বেগে প্ল্যাটফর্ম অতিক্রম করে গেল যে অতিক্রম করে ট্রেনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। মানে এখানে সিম্পল কিছু না, মানে এখানে মেইন কথা হচ্ছে একটা 100 মিটার দৈর্ঘ্য কিছু একটা ছিল, এবং ওই 100 মিটার দৈর্ঘ্যের ভেতর দিয়ে যখন অন্য একটা বস্তু যাচ্ছে, ওই বস্তুটাকে মনে হচ্ছে 80 মিটার দৈর্ঘ্য। মানে কি, এটা হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য এল, এটা হচ্ছে স্থির অবস্থায় দৈর্ঘ্য এল নট। তোমার কাছে জানতে চাইছে হচ্ছে বেগ কত ছিল, বেগ ভি সমান কত ছিল, একদম বেসিক জিনিসপাতি, হয়তো একটু জাস্ট সিচুয়েশনটা ভিন্ন করে দিয়েছে।
নুসরাত জাহান বলতেছে ওর তো কমেন্ট বক্স আসে না। ভাই কমেন্ট কেমনে করছো বলো? তোমার ভিতরে কি জিন ভূত বা প্রেতাত্মা টাইপের কিছু আছে যে ভাইয়া কমেন্ট করে আসি, ভাইয়া পড়বে? যদি কমেন্ট নাই আসে কেমনে করছো আমাকে বলো। তারপর হচ্ছে 2500 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের বর্গাকার মাঠের কর্ণ বরাবর, এটা কি বর্গাকার মাঠ, বর্গাকার মাঠের কর্ণ বরাবর নভোযান যাওয়া নভোযানের আরোহীর কাছে মাঠের ক্ষেত্রফল 1000 মিটার স্কোয়ার হলে নভোযানের বেগ কত? ঠিক আছে, এখন দেখো প্রথমে কি ছিল, একটা বর্গাকার মাঠ ছিল, বর্গাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল এরিয়া, ক্ষেত্রফল মানে কি এক বাহুর স্কোয়ার, রাইট, এক বাহুর স্কোয়ার, এ স্কোয়ার সমান কত 2500। তার মানে এ সমান কত বলতো, এ সমান আসবে হচ্ছে 50 মিটার। তার মানে নভোযান যেটা আছে, নভোযান যেটা আছে এটার এক বাহুর ভ্যালু এটা হচ্ছে 50 মিটার। তার মানে এক বাহু যদি 50 মিটার হয় তাহলে বলো কর্ণ কত হবে? কর্ণ কত হবে আমায় বলো। √2। কর্ণ মানে কি √2, √2 মানে কি 50√2। আচ্ছা ভাই এইভাবে বলতেছি, ঠিক আছে। সেটা উপাংশ নিয়ে করতে হবে। ভাই দেখো এটা আমি আরো সুন্দরভাবে করে দিচ্ছি। উপাং কোন দিক বরাবর গেছে নভোযানটা? দেখো নভোযানটা ভাই আঁকানো ট্রাই করতেছি, জানি না হচ্ছে কিনা। নভোযান এখান দিয়ে হচ্ছে অনেকগুলো গ্যাস বেরোচ্ছে, তার নভোযানটা হচ্ছে এদিক বরাবর যাচ্ছে। তো এদিক বরাবর যদি যাই দেখো কি হবে, এদিক বরাবর যদি যাই তাহলে কি এই যে কর্ণের দৈর্ঘ্যটা মানে যেদিক বরাবর যাচ্ছে ওই দৈর্ঘ্যটা একটু কমে আসবে না? আমাকে বলো এই যে এই কর্ণের দৈর্ঘ্যটা কি হবে, একটু কমে আসবে, ধরো এতটুকু হয়েছে। বাট আগের যে কর্ণ ছিল এটা কি কমবে নাকি আগেরটা আগের মতোই থাকবে? আগেরটা আগের মতো থাকবে। দেন এই বাহুগুলো যোগ করে দাও, দেখো এটা কি আসতেছে, এটা কি চীনা পরিহিত ফর্ম আসতেছে? দেখো এরকম কিছু একটা আসবে কিনা। আগের যে কর্ণটা ছিল এই যে এই বরাবর যে কর্ণটা ছিল এই কর্ণটা কি চেঞ্জ হবে? এই বরাবর যে কর্ণটা ছিল এটা কি চেঞ্জ হবে? অ্যান্সার হচ্ছে না ভাইয়া, এই কর্ণটা চেঞ্জ হবে না। ঠিক আছে, এই কর্ণটা চেঞ্জ হবে না। কারণ কি? কারণ হচ্ছে বর্গের একটা কর্ণ আরেকটা কর্ণের সাথে কি পারপেন্ডিকুলার থাকে, 90 ডিগ্রি থাকে। যেহেতু একটা কর্ণ বরাবর যাচ্ছে এর সাথে অন্য কর্ণটা 90 ডিগ্রিতে আছে বা পারপেন্ডিকুলার আছে, তার মানে যেই কর্ণ বরাবর যাচ্ছে ওইটা চেঞ্জ হবে, ওইটার জন্য পাশের যে কর্ণটা আছে ওইটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। তার মানে কি এই যে কর্ণটা এই কর্ণ হচ্ছে √2 আছে, √2 আছে, বাট এই কর্ণের ভ্যালুটা কত এটা আমার বের করতে হবে। কিভাবে, কিভাবে বের করতে হবে? বের করতে হবে আমরা হচ্ছে লেংথ কন্ট্রাকশন দিয়ে। এল সমান হচ্ছে L0, L0 মানে হচ্ছে √2 ইন্টু √1 - v²/c²। কত কত বেগে গেছে? ও ভি আমি জানি না, তো v²/c²। এটা বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা? এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার এটা, এটা হবে, এটা বুঝতে পারছো কিনা বলো। আগে কি ছিল? আগে ছিল হচ্ছে বর্গ, এখন কি হয়েছে সামুদ্রিক হয়ে গেছে, সামুদ্রিক হয়ে গেছে, রাইট। একদম সিম্পল কিন্তু, রাইট, এগুলো একদম সিম্পল বাচ্চা কাচ্চাদের ম্যাথ। এগুলো ক্লাস 3-4 পড়ে আসছো তোমরা, এগুলা 3-4 পড়ে আসছো। দেখো এখানে কি হচ্ছে, একটা বর্গর কর্ণ বরাবর একটা নভোযান গেছে, নভোযান কর্ণ বরাবর গেলে কি হবে, জাস্ট কর্ণটা চেঞ্জ হয়ে যাবে। এখন বলতে পারো ভাইয়া কর্ণ তো দুইটা আছে, ওইটা কি চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না, কারণ কি একটা কর্ণ একটা কর্ণের পারপেন্ডিকুলার। তো দৈর্ঘ্য বরাবর গেলে যেমন প্রস্থ চেঞ্জ হতো না, কারণ কি দৈর্ঘ্য এবং প্রস্থ লম্বভাবে থাকে। তো এভাবে এই যে এই মাঝখানে কর্ণ বরাবর যদি যায় আমার এই কর্ণের উপর কোনো ইফেক্ট পড়বে না। যদি নাই পড়ে উপরের কর্ণের উপর ইফেক্ট, তার মানে উপরের কর্ণটা তার দৈর্ঘ্য চেঞ্জ করবে না। যদি চেঞ্জ না করে উপরের কর্ণটা হচ্ছে এরকম বড়ই থাকবে, বাট এই কর্ণটা একটু ছোট হয়ে আসবে, এরকম এই যে এরকম ছোট হয়ে আসতেছে, এরকম ছোট হয়ে আসতেছে। ওকে, ভালো কথা, এরকম ছোট হয়ে আসতেছে। তার মানে এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমার এল। এখন এখন দেখো এই যে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র বলতো। এখন বলতে পারছো ভাই আমি তো জানি না। হ্যাঁ জানো, কে বলছো জানো না তুমি? সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদের গুণফল, নাকি হাফ ইন্টু কর্ণদের গুণফল, একটা হচ্ছে এল, একটা হচ্ছে a√2, হাফ ইন্টু কর্ণদের গুণফল। এই যে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে নতুন ক্ষেত্রফল কত পাইছে, 1000 পাইছে। ঠিক আছে, হাফ ইন্টু কর্ণদের গুণফল। না না না, কে বলছে, কে বলছে এল বের করতে, আগে ভি বের করতে হবে? তোমার কাছে চাইছেই কি ব্যাক কত, তোমার কাছে চাইছেই ব্যাক কত। আমি সলভ করবো না, তুমি করবা। এল সমান কি দেখো তো, a√2। আচ্ছা প্রথম হচ্ছে হাফ আছে, ভালো কথা। এল সমান হচ্ছে a√2 ইন্টু 1 - v²/c² এর রুট ইন্টু √2 সমান হচ্ছে 1000। ভালো কথা, √2 মানে হচ্ছে 2, সো এই 2 আর এটা কাটা যাবে, এটা হচ্ছে এ আছে, তো a² ইন্টু √1 - v²/c² সমান হচ্ছে 1000। বাকিটা তুমি করবা কেন? কারণ এর ভ্যালু হচ্ছে আমরা 50 জানি, এর ভ্যালু হচ্ছে আমরা 50 জানি, এর ভ্যালু হচ্ছে আমরা 50 জানি। তো স্কোয়ার কত, স্কোয়ার আসবে হচ্ছে 2500।
2500 রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান হচ্ছে 1000। এই বাকিটা তোমরা করবা, রেস্ট ইজ অন ইউ। ঠিক আছে, এগুলো আমি ফাইনাল ইকুয়েশন এনে দিছি, তোমরা করবা। এই ভূমি গুণ উচ্চতা করতে পাবা, এখানে ভূমি পাবা, ঠিক আছে, উচ্চতা পাবা কোত্থেকে? উচ্চতা কি আদৌ পাবা? উচ্চতা তুমি আবার এখানে জিওমেট্রি আনতে পারবে, দরকার নাই। দুইটা বুলেট ট্রেন পরস্পরের বিপরীত দিকে 300 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, উভয় ট্রেনে অবস্থিত দুইটা ঘড়ির সময়ের পার্থক্য কত? উভয় ট্রেনে অবস্থিত দুইটা ঘড়ি, তার মানে যে ট্রেন দুইটা আছে ট্রেনের মধ্যে ঘড়ি দুইটা অবস্থিত, তার মানে সময়ের পার্থক্য কত হবে? 0 সেকেন্ড। ঠিক আছে, কতগুলো আছে, শেষ হচ্ছে না কেন? ও, হোমওয়ার্ক দিব না। এত বেগে চলমান একটি প্রোটনের গতিশক্তি এত হলে এর ভরবেগ কত? দেখি, এটা হচ্ছে প্রোটন, ঠিক আছে, প্রোটনের ভরবেগ সমান কি? প্রোটনের, আচ্ছা কি দেওয়া আছে? গতিশক্তি দেওয়া আছে। তো আমরা জানি গতিশক্তি মানে মোট শক্তি থেকে যখন স্থির অবস্থায় শক্তি বাদ দিব, ওইটাই হচ্ছে আমাদের কি? গতিশক্তি। গতিশক্তি মানে কি? 0.414 এম নট সি স্কোয়ার। তো এখান থেকে দেখো আমি সি স্কোয়ার বাদ দিব, মাইনাস এম নট ওই পাশে গেলে ওইটার সাথে প্লাস হবে, তার মানে 1.414 এম নট হবে। সো এটা হচ্ছে স্থির অবস্থায় এবং গতিশীল অবস্থায় যে ভর আছে ভরের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, স্থির এবং গতিশীল অবস্থায় ভরের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, স্থির এবং গতিশীল অবস্থায় ভরের মধ্যে সম্পর্ক। এবং জানতেছি কি ভরবেগ। ভরবেগ বের করার ফর্মুলা কি বলতো? ভরবেগ বের করার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার ই টু দি পাওয়ার 4। আচ্ছা 1.414 এটা মানে কি? রুট ওভার 2 না? আমাকে বলো তো, রুট ওভার 2 এম নট কিনা? রুট ওভার 2 এম নট কিনা? 1.414 মানে কি? রুট ওভার 2 এম নট, রাইট? হ্যাঁ এক্স্যাক্টলি, রুট ওভার 2। তো এটা কি আসবে? ই স্কোয়ার সমান এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 পি স্কোয়ার সি স্কোয়ার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এম স্কোয়ার মানে রুট ওভার 2 এর উপর স্কোয়ার, তো 2 এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এটা আসলে হচ্ছে এই পাশে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সমান পি স্কোয়ার সি স্কোয়ার। 2 থেকে একটা বাদ দিলে হচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সমান পি স্কোয়ার সি স্কোয়ার। সো পি সমান আসবে হচ্ছে এম নট ইন্টু সি। এম নট ইন্টু সি। ঠিক আছে, তাহলে ম্যাথে তুমি করবা, ঠিক আছে, তোমার এটা হোমওয়ার্ক। তুমি এটা হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক করে হচ্ছে আমাকে তোমাদের যে গ্রুপ আছে পার্সোনাল গ্রুপে ভাইকে মেনশন দিয়ে সাবমিট করবা যে ভাইয়া আপনি বলছিলেন আমার হোমওয়ার্কটা আমি করতে। ঠিক আছে, আমার হোমওয়ার্কটা আমি করতে, তো তুমি করবা। তুমি করে হচ্ছে ভাইকে সাবমিট করবা, দেখবো। ঠিক আছে, ম্যাথ বানানোই ওকে। তারপরে আলোক তড়িৎ ক্রিয়া পরীক্ষণে একটি আলোক উৎসকে ব্যবহার করা হচ্ছে, যদি উৎসটিকে দূরে সরিয়ে নেওয়া হয় তবে নিবৃত্তি বিভব কি হবে? কি বলছে? নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব, দেখো নিবৃত্তি বিভব মানে মেইন কথা হচ্ছে তোমার, আমরা যদি ফটো ইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশনটা খেয়াল করি, ভোল্টেজ, রাইট? নিবৃত্তি বিভব যেটাকে আমি ভি বলতে পারি। দেখো দেখো নিবৃত্তি বিভব কিসের উপর ডিপেন্ড করে? আমার প্রথম কথা হচ্ছে এই যে এই ব্যাপারটা, এটাকে কি বলি আমরা? এটা হচ্ছে কার্যাপেক্ষক বলি বা ওয়ার্ক ফাংশন বলি, ওয়ার্ক ফাংশন। এখন ওয়ার্ক ফাংশন কিসের উপর ডিপেন্ড করে বলো তো আমাকে? প্রথম কথা, একটা কথায় যদি এটাকে অ্যান্সার দিতে যাও, ওয়ার্ক ফাংশন ইজ এ ম্যাটেরিয়ালিস্টিক প্রপার্টি। প্রপার্টি মানে কি? মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা শুধুমাত্র মেটালের মানে ম্যাটেরিয়ালের সাথে চেঞ্জ হয়, যেমন সোডিয়ামের ক্ষেত্রে একটা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরেকটা, নিকেলের ক্ষেত্রে আরেকটা। এখন ধরো সোডিয়ামকে তুমি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখছো এবং 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখছো, এই যে এই ভ্যালুটা না এটা সেম থাকবে, ঠিক আছে, এটা চেঞ্জ হবে না। তো এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক প্রপার্টি। মানে কি? যতক্ষণ পর্যন্ত তুমি বস্তুটাকে চেঞ্জ না করছো, যতক্ষণ পর্যন্ত তুমি পদার্থটাকে চেঞ্জ না করতেছো, ততক্ষণ পর্যন্ত ওয়ার্ক ফাংশন চেঞ্জ হবে না। ডাজন্ট ম্যাটার তুমি আলোর উৎসকে দূরে নিয়ে যাচ্ছ নাকি কাছে আনতেছো নাকি বেশি কিছু করতেছো, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, ভালো কথা। তারপর এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে হচ্ছে কম্পাঙ্কের উপর, কম্পাঙ্কের উপর, ঠিক আছে, কম্পাঙ্কের উপর। সো আমি আনটিল অর আনলেস ম্যাটেরিয়ালিস্টিক প্রপার্টি বা মেটালকে চেঞ্জ করছি অর কম্পাঙ্ক চেঞ্জ করতেছি, আমার
নিবৃত্তি বিভব চেঞ্জ হবে না। আমি যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস ফিক্সড রাখবো ততক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে না। ঠিক আছে, চেঞ্জ হবে না। এখানে কি করতেছে দেখো তো, যে আলোকোৎস ব্যবহার করতেছে এটাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। দূরে যদি সরিয়ে নিয়ে যায় কম্পাঙ্ক কি পরিবর্তন হবে? না ভাই, কম্পাঙ্ক পরিবর্তন হবে না। ঠিক আছে, দূরে সরিয়ে নিয়ে গেলে কি কম্পাঙ্ক পরিবর্তন হবে না। তার মানে কি এটাকে চেঞ্জ করতেছি না। কম্পাঙ্ক পরিবর্তন না হলে কি করতেছি না, আমি ডাব্লিউ কে চেঞ্জ করতেছি না। পদার্থের ব্যাপারে কিছু বলা আছে না, তার মানে এটাও চেঞ্জ করতেছি না। তার মানে কি এটাও চেঞ্জ হবে না, তো একই থাকবে, একই থাকবে। বুঝতে পারছি ব্যাপারটা? হয়তো মনে হইতে পারে, মানে আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে ভাইয়া দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে চেঞ্জ হবেটা কি? মানে প্র্যাকটিক্যালি তো হয়। কিরকম, ধরো তোমরা হচ্ছে শীতকাল আছে, ঠিক আছে, শীতকালে শীতকালে অনেক শীত পড়ে না, স্পেশালি গ্রামের দিকে। আমি আমি হচ্ছে এই কাজটা করি আর কি, গ্রামে শীতের মধ্যে গেলে আমরা হচ্ছে মানে অনেক ধরো কিছু জমায় ওইখানে হচ্ছে আগুন ধরায়, ওইখানে আগুনের ইয়ে নিয়ে আর কি, হিট নেই কাইন্ড অফ, যাতে একটু নিজেকে উষ্ণ রাখা যায়। তো এই কাজটা তো সবাই করছো, সবাই করছো না? সবাই তো করছো। এখন দেখবা ওই জিনিসটা তুমি আগুনের যত কাছাকাছি যাবা তোমার হিট যেটা সেটা বেশি হবে, আগুন থেকে একটু দূরে সরে গেলে হিটটা একটু কম ফিল হবে। তার মানে কি ডিস্টেন্স যখন বাড়াচ্ছি কমাচ্ছি আমার কিছু একটা তো চেঞ্জ হচ্ছে, লাইটের কিছু একটা তো চেঞ্জ হচ্ছে, যে চেঞ্জ থেকে বলতে পারতেছি যে আসলে আমরা হিট কম পাচ্ছি নাকি বেশি পাচ্ছি, রাইট? তো এই যে হিট কম পাচ্ছি নাকি বেশি পাচ্ছি, এই জিনিসটার সাথে কি কম্পাঙ্কের কোনো রিলেশন আছে কিনা? অ্যান্সার হচ্ছে না ভাই, এই জিনিসের সাথে রিলেশন আসছে হচ্ছে তীব্রতা। তো যত বেশি দূরে থাকবো তীব্রতা হ্রাস পাবে, তীব্রতা কি হবে? হ্রাস পাবে। ঠিক আছে, তীব্রতা কি হবে? হ্রাস পাবে। আর তীব্রতা যদি হ্রাস পায়, আমাদের একটা কথা ছিল, এই কথাটা হচ্ছে ফটো কারেন্ট। দেখো ফটো কারেন্ট, ফটো কারেন্ট কি হবে? হ্রাস পাবে। ঠিক আছে, তার মানে কি উৎস যখন আমি দূরে সরাই নিয়ে যাব তখন আমার ইলেকট্রিসিটি যেটা প্রডিউস করার কথা বা ইলেকট্রিসিটি যেটা পাওয়ার কথা এটা কি হ্রাস পাবে? ওইটা হ্রাস পাবে। এই জন্যই দেখবা উৎস কাছাকাছি আনার জন্য, যদিও এটা আসলে মানে ঠিকঠাক হয় না জিনিসটা, উৎস কাছাকাছি আনার জন্য সোলার প্যানেল যেগুলো আছে মাটির মধ্যে না দিয়ে বাসার উপরে বা ছাদে দেয়। ধরো 10 তলা 15 তলা যে বিল্ডিং গুলো আছে, বিল্ডিং গুলো ছাদাই হচ্ছে আমার সোলার প্যানেল গুলো দেয়। কেন? কারণ হচ্ছে নিচে আলো কম যায়, উপরে হচ্ছে আলো বেশি থাকে, ইন্টেন্সিটি বেশি থাকে, ওইখানে ফটো কারেন্ট বেশি পাওয়া যায়। ঠিক আছে, হাইয়ার ভ্যালু ডিক্রিজ করবে। বুঝতে পারছি এটা? একটা এমসিকিউ পড়ার সময় এটাকে চেষ্টা করবে অ্যানালাইসিস করে পড়ার জন্য। এটা একটু আকাশে, এটা একটু স্ক্রিনশট দেন তো, আমাকে একটু পাঠান। আচ্ছা, তারপরে একটি এক্সট্রা টিউবে কত ভোল্টেজ প্রয়োগ করলে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের পাওয়া যাবে? আচ্ছা, এগুলো তো একদম ইজি, আমরা কি জানি ইভি এক্সট্রা থেকে কি পাওয়া যায়, ইলেকট্রন সমান, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এসি ডিভাইড বাই ল্যামডা। ই সমান কি 1.6 ইন্টু 10⁻⁻19 ভোল্টেজ হচ্ছে, আমরা বের করব সমান 6.63 ইন্টু 10⁻⁻34, পি হচ্ছে 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই ল্যামডা, ল্যামডা কত 1.1 এক্সট্রম 10⁻10। তো এখান থেকে হচ্ছে আমরা ভি বের করব, যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। একদম ইজি। ঠিক আছে, একদম ইজি। ওকে, তারপর কৃষ্ণকায়ার একক ক্ষেত্রফল হতে প্রতি সেকেন্ডে যে তাপশক্তি নিঃসৃত হয় তা পরম। আচ্ছা, প্রথম বাংলায় যে অনেক রসাত্মবোধক কিছু সেন্টেন্স আছে ওইগুলো বাদ দাও, বাদ দিয়ে হচ্ছে এখান থেকে চিন্তা করো, যেই তাপশক্তি নিঃসৃত হয় তা পরম তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত? স্টিফান বোলজম্যানের ফর্মুলাটা মনে আছে? ই সমান সিগমা টি টু দি পাওয়ার 4, সিগমার ভ্যালু কি ছিল? 5.67 ইন্টু 10⁻⁸ ওয়াট পার মিটার স্কোয়ার। ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার পার পার 4। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের ছিল ই সমান, মানে আমাদের যে কোনো টাইপের বডি থেকে যে রেডিয়েশনের মানে রেডিয়েশন আকারে এনার্জিটা বের হয় এটা হচ্ছে ই সমান সিগমা টি টু দি পাওয়ার 4, সিগমা টি টু দি পাওয়ার 4। সিগমা কি ছিল? স্টিফান বোলজম্যান কনস্ট্যান্ট, যেটার ভ্যালু ছিল 5.67 ইনটু 10⁻⁸ ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার পার টি টু দি পাওয়ার 4। জিনিসপাতিগুলো একটু, হ্যাঁ, ওয়াট পার মিটার স্কোয়ার পার টি টু দি পাওয়ার 4, জিনিসপাতিগুলো একটু খেয়াল করবে। সো আলটিমেটলি এখান থেকে কি সিগমা যেহেতু কনস্ট্যান্ট, তার মানে ই সমানুপাতিক কি টি টু দি পাওয়ার 4, পরম তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক। সো অ্যান্সার হচ্ছে সি। এটা বইয়ে দেওয়া আছে এই ফর্মুলাটা, দেওয়া থাকলে থাকবে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, যে কৃষি গুচ্ছে আসছিল কোনো এক সময়। এটা আবার ঐতিহাসিক কালে, দরকার নাই। এটা তো আরো প্রাক ঐতিহাসিক কালে। দেখো, একটি কৃষ্ণ বস্তুর তাপমাত্রা এত থেকে এত, তবে তাপ বিকিরণের বিকিরণের বৃদ্ধি কত হবে? তাপ বিকিরণের বৃদ্ধি কত হবে? তো আমরা দেখো, আমরা কি জানতে পাইছি ই প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। তার মানে আমরা এটা লিখতে পারি ই 1 ডিভাইড বাই ই 2
সমান T1⁴ ডিভাইড বাই T⁴। প্রথমে ধরো তাপ বিকিরণ হচ্ছে ই পরিমাণ, পরে তাপ বিকিরণ হচ্ছে E2 পরিমাণ, জানি না। প্রথমে তাপমাত্রা কত ছিল? 27 ডিগ্রি। 27 ডিগ্রি মানে কি? 300 কেলভিন। 300⁴ পরে 327, তার মানে 600⁴। 600⁴ তার মানে E ডিভাইড বাই E2 সমান হচ্ছে 300/600, মানে হচ্ছে হাফ। ½ মানে কি? ½ মানে হচ্ছে 1/16। তো E2 সমান কত? E2 সমান হচ্ছে 16 ইন্টু E। তার মানে শুরুতে যে পরিমাণ এনার্জি আমার ওই ব্ল্যাক বডি থেকে রেডিয়েটেড হচ্ছিল, পরবর্তীতে 16 গুণ রেডিয়েট হচ্ছে। তার মানে বি হচ্ছে অ্যান্সার। বি হচ্ছে অ্যান্সার। বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এখন এটা মনে রাখবা কিভাবে? এটা বুঝবা কিভাবে? তুমি না সলভ করে অ্যান্সার দিবা কিভাবে? এটা দেখো, এটা কত? 300 কেলভিন। এটা কত? এটা হচ্ছে 600 কেলভিন। কি হচ্ছে? 300 থেকে 600 হচ্ছে, তার মানে কি 2 গুণ হচ্ছে। তো মনে রাখবা আমার এনার্জি যেটা এটা হচ্ছে কত গুণ হচ্ছে, এটাকে ধরো আমি হচ্ছে n দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো n⁴ ইন্টু ইনিশিয়াল এনার্জি। ঠিক আছে? n⁴ দ্বিগুণ হচ্ছে, তার মানে 2⁴ কত? 16। 16 ইন্টু ইনিশিয়াল এনার্জি হচ্ছে E। লাগবে না এত কিছু, একদম সিম্পল ম্যাথ করলেই অ্যান্সার চলে আসে। ও শেষ। আচ্ছা, এটা একদম সিম্পল ম্যাথ ছিল, শেষ। তো তোমাদের কাজ হবে, কিছু হোমওয়ার্ক দিই। তোমাদের একটা স্পেশাল হোমওয়ার্ক দিই। আচ্ছা দেখো, তোমাদের দুইটা প্রবলেম দিচ্ছি, তোমাদের কাজ হবে কি, এই দুইটা জিনিসের সুন্দর মতো ভিডিও পারো অথবা টেক্সট পারো করে হচ্ছে আমাদের যে গ্রুপ আছে, শিখবো জিতবো গ্রুপ, ওইখানে পোস্ট দিবা। সময় নাও, ডাজন্ট ম্যাটার। শিখো যে আমাদের রিয়েল গ্রুপটা আছে, শিখবো জিতবো গ্রুপে, ওইখানে পোস্ট দিবা। ভাই প্রবলেমগুলো বুঝাই দিচ্ছি, তোমরা তো মডার্ন ফিজিক্স মোটামুটি পড়ছো। এখন দেখো, প্রথম হচ্ছে টুইন্স প্রবলেম কি? ধরো দুইজন ভাই যমজ ছিল, ওদের পৃথিবীতে থাকাকালীন 10 বছর ছিল। একটা ভাই হচ্ছে আরেকটা ভাইকে পৃথিবীতে রেখে ও হচ্ছে আলোর বেগের কাছাকাছি কোন একটা বেগে চলে গেছে। আয়শা দেখছে ওর ভাই ছোট হয়ে গেছে, ও বড় হয়ে গেছে। ঠিক আছে? তুমি হচ্ছে এই জিনিসটা কেন হয়েছে, মডার্ন ফিজিক্সের পার্সপেক্টিভে জিনিসটা কেন হয়েছে, অথবা ক্লাসিক্যাল ফিজিক্সের পার্সপেক্টিভে জিনিসটা হওয়া উচিত ছিল কি না, মানে ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্স দুইটাকে রিলেট করবা। রিলেট করে কোথায় কি ভুল আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে করি, কোথায় কি অ্যাজাম্পশন গুলা ক্লাসিক্যাল ফিজিক্সে ধরছিলাম, যে জিনিসগুলো আমরা মডার্ন ফিজিক্সকে অ্যাভয়েড করি, ওই জিনিসপাতিগুলা সুন্দর মতো, ঠিক আছে, ওই জিনিসপাতিগুলা সুন্দর মতো এক্সপ্লেন করবা। এখন লিখে এক্সপ্লেন করো, ভিডিও করে এক্সপ্লেন করো, এটা তোমাদের ব্যাপার। বাট ভাইয়া সাজেস্ট করবো ভাইয়ের মতো অ্যাটলিস্ট যাতে ভিডিও করে করো। কোথায় পোস্ট দিবে? এখানে। এটা হচ্ছে প্রথম প্রবলেম। এটা একদম ইজি, এটা আই গেস সবাই পারবা। বাট সেকেন্ড প্রবলেম হচ্ছে এরকম, ভাই বলি, সেকেন্ড প্রবলেম হচ্ছে এরকম, এই যে এখানে মানে আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে মোটামুটি 60 কিলোমিটার উপরে, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে মোটামুটি 60 কিলোমিটার উপরে এখানে হচ্ছে আমাদের একটা কণা উৎপন্ন হয় বায়ুর লেয়ারের মধ্যে, যেটাকে আমরা নিউট্রিনো বলতেছি, যেটার ভ্যালোসিটি হচ্ছে 0.99 সি। ঠিক আছে, 0.99 সি। এখন মানে আমি টিল নাও যতগুলো বই পড়ছি মডার্ন ফিজিক্সের, আমাদের দেশের রাইটার বা বাইরের রাইটার যেগুলো পড়ছি, ওইখানে দেখবা এই মডার্ন ফিজিক্সের আলোকে যখন এটাকে এক্সপ্লেন করছে, নিউট্রিনো এখান থেকে যে এখানে আসতেছে, কিভাবে আসতেছে, ওকে আদৌ আসার মতো, মানে কি এখান পর্যন্ত ওকে আসার সময় পাচ্ছে? ঠিক আছে, এখানে কি আসার সময় ও পাচ্ছে এতটুকু সময় ধরে? ওকে আসলে রিয়েলিটিতে এক্সিস্ট করতেছে কিনা? কেন? কারণ এই যে নিউট্রিনোটার লাইফ টাইম 1 মাইক্রোসেকেন্ড। এই জিনিসটার লাইফ টাইম হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, মানে হচ্ছে কি 0.99 সি বেগে যখন 1 মাইক্রোসেকেন্ড এটা আসে, এটা কি 60 কিলোমিটার পথ পাড়ি দিতে পারতেছে কিনা? সরি, মাইক্রোসেকেন্ড না, ন্যানোসেকেন্ড। 1 ন্যানোসেকেন্ড। তো এটার যে কণাটা আছে, কণাটার লাইফ টাইম হচ্ছে 1 ন্যানোসেকেন্ড। ও 1 ন্যানোসেকেন্ডে আসলে কি 60 কিলোমিটার পথ পাড়ি দিতে পারতেছে কিনা? এখন বলতে পারো যে ভাইয়া 60 কিলোমিটার পথ মনে হয় পাড়ি দিতে পারতেছে না। যদি পাড়ি দিতে না পারতো তাহলে কিন্তু আমরা পৃথিবীতে ওড়ে পাইতাম না, রাইট? পৃথিবীতে ওড়ে
এক্সিস্টেন্স পাইতাম না, যেহেতু পারিতে পারতেছ না, আগে এটা ধ্বংস হয়ে যেত। তো এটা আগে ধ্বংস হয়ে যেত, বাট প্র্যাকটিক্যালি আমরা পৃথিবীর সার্ফেসে এটাকে পাই। এখন কথা হচ্ছে কিভাবে পাই আমরা, এখানে এটাকে কিভাবে পাই, মানে মডার্ন ফিজিক্সের কোন রুলটা এখানে অ্যাপ্লাই করলে এটাকে আমরা এতটুকু পর্যন্ত নিয়ে আসতে পারবো, ওই জিনিসটা হচ্ছে এক্সপ্লেন করবা। এটাকে আমরা নিউট্রনের প্রবলেম বলতেছি, ঠিক আছে? নিউটনের প্রবলেম বলতেছি। তোমাদের কাজ হবে টুইন্স প্রবলেম এবং নিউটনের প্রবলেম দুইটারই ইন্ডিভিজুয়াল ভিডিও করে করে তোমরা হচ্ছে আমাদের শিখবো গ্রুপে পোস্ট দিতে পারো, এবং ভাইয়াকে, জিমি ভাইকে এবং শুভ ভাইকে, ফিজিক্সের এই তিনজনকে হচ্ছে মেনশন দিতে পারো। তো দেখবো হচ্ছে ভাইরা কতটুকু কি মডার্ন ফিজিক্স বুঝছো। এই ছিল হচ্ছে আমাদের আজকের এমসিকিউ সলভিং ক্লাস। আমাদের হচ্ছে আরো দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে সিকিউ আর একটা হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভিং। যদি অ্যাডভান্স প্রবলেম বলতে কিছু নাই, ভাইয়া ক্লাসে সবকিছু করাই দিয়েছি, তাও ভাইরা দেখি কালেক্ট করে নিয়ে আসবো। টিল দ্যাট সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই প্রবলেম দুইটার প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ সবাইকে।